আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময় সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। কবুল বলার ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙে গেল পূর্বাশার। অবশ্য এ তার কাছে নতুন কিছু নয়। পাত্রপক্ষ দেখতে এসে বরাবরই তার ওই কুৎসিত কৃষ্ণবর্ণা গায়ের রং দেখেই বড্ড নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করে তাকে। তাদের মনে কি এ বিষয়টা একটা বারের জন্য কড়া নাড়ে না যে এভাবে রংচং মেখে পাত্রপক্ষের সম্মুখে দর্শন দিয়ে প্রত্যাখ্যিত হওয়ার পর মেয়েটার হৃদয়ে কত বড় ঝড়ের দেখা মিলে। এতদিন তাও পাত্রপক্ষ দেখতে এসেই প্রত্যাখ্যান করেছে তাকে। কখনো কখনো আবার একটু আধটু এগুতো বিয়ের কথাবার্তা, কিন্তু পরেই আবার ভেঙে যেত। তবে এবার পাত্রপক্ষ একদম বিয়ের আসর পর্যন্ত টেনে এনে লোকচক্ষুর সম্মুখে অপমান করে বিয়েটা ভেঙে দিল। তারা নাকি তাদের ছেলের সাথে এমন কৃষ্ণবর্ণা নারীর বিয়ে দিতে ইচ্ছুক নয়। এমন কৃষ্ণবর্ণের নারীকে তাদের ছেলের বউ করে নিলে তাদের নাকি বংশধরও কৃষ্ণবর্ণের হবে। আচ্ছা, বিয়ের আগে তো পাত্রপক্ষ বেশ কয়েকবার উল্টে পাল্টে পণ্যের মতো দেখেছে তাকে। তখন কি তাদের মনে হয়নি এমন এক কুৎসিত কৃষ্ণবর্ণের নারীর সাথে বিয়ে দিলে তাদের বংশধরও কুৎসিত কৃষ্ণবর্ণের হবে? যদি মনে হতোই, তবে কেন বিয়েটা আগেই ভেঙে দিল না? তাকে কেন বিয়ের আসর পর্যন্ত টেনে আনলো, অপমান করলো এভাবে? বিয়ে বাড়ির এক কোণে দাঁড়িয়ে পূর্বাশা তাকালো তার সম্মুখের দিকে। ওই যে তার বরকে আর তাকে বসানোর জন্য সুন্দর একটা স্টেজ সাজানো হয়েছিল সেদিকে। দেখা মিলল তার প্রিয় বাবার, যে কিনা এই মুহূর্তে পূর্বাশার জন্যই হাত জোর করে নত হয়ে অনুনয় করছে পাত্রপক্ষের সম্মুখে যাতে তারা বিয়েটা ভেঙে না দেয়। আর তার বাবার ঠিক পাশে চোখ মুখ ভর্তি একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার না হওয়া বর নক্ষত্র। লোকটার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে লোকটা পূর্বাশার পিতা আহমেদ সাহেবের অনুনয়মূলক কথায় বিরক্ত হচ্ছে বেশ। পূর্বাশার হৃদয়টা ভেঙে এলো। আজ আবারও প্রমাণ হয়ে গেল এই পৃথিবী শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এখানে সকলেই সৌন্দর্যের পূজারী। এই পৃথিবীতে তাদের মতো কৃষ্ণবর্ণা কুৎসিত নারীদের বেঁচে থাকার অধিকার নেই কোনো। আজ তার জন্য, শুধুমাত্র তার জন্য তার বাবাকে এতটা অপমানের শিকার হতে হলো, তার এই কুৎসিত চেহারার জন্য। অবশ্য এর আগেও তার এবং তার পরিবারকে কম অপমান সহ্য করতে হয়নি শুধুমাত্র গায়ের রঙের জন্য। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। দহনের আগুনে জ্বলছে তার বক্ষ। আচ্ছা, সে যদি আজ না থাকতো তবে কি এই পরিস্থিতির আগমন ঘটত? হয়তো ঘটত না। সে না থাকলে তার বাবাকেও আজ জনসম্মুখে এতটা অপমানের শিকার হতে হতো না। তার বিয়ের জন্য আহমেদ সাহেবকে হাতে পায়ে পড়তে হতো না কারো কাছে। পূর্বাশা দৃঢ়চিত্তে সিদ্ধান্ত নিল সে থাকবে না আর এই নিষ্ঠুর সৌন্দর্যের পূজারীদের দুনিয়ায়। এই কৃষ্ণবর্ণা দেহটা ত্যাগ করবে সে স্বইচ্ছায়। নীরবে নিঃশব্দে পূর্বাশায় প্রস্থান করল বিয়ের আসর ছেড়ে। ধীর পায়ে এগিয়ে গেল নিজ কক্ষের পানে। কক্ষের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল মেয়েটা। দরজাটা আটকালো বেশ ভালোভাবে, যাতে তার চিরবিদায়ের আগে এই কক্ষে প্রবেশ করতে না পারে কেউ। ধীর পায়ে কক্ষের এক পাশে অবহেলায় পড়ে থাকা ড্রেসিং টেবিলটার সম্মুখে গেল মেয়েটা। ড্রেসিং টেবিলের চকচকে আয়নায় নিজের কৃষ্ণবর্ণার চেহারাটা দেখে নিল একবার। সাথে সাথেই ওষ্ঠদ্বয়ে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। এই চেহারায় আবার নক্ষত্রের মতো অমন সুদর্শন শ্যাম পুরুষকে বিয়ে করতে চেয়েছিল সে। বিয়েটা ভেঙে নক্ষত্রের পরিবার খুব একটা অন্যায় করেনি বোধহয়। অমন সুদর্শন পুরুষের সাথে তাকে মানায় নাকি? একদম মানায় না। আয়নার পানে তাকিয়ে নিজের চুলে একটু আগে পার্লারের মেয়েদের দ্বারা আটসাট বেঁধে রাখা বিয়ের ওড়নাটা খোলার চেষ্টা করল, কিন্তু খুলল না। এখনো সে মাথাতেই এঁটে রয়েছে শক্তপোক্তভাবে। কেন রয়েছে এটা তার মাথায়? যেখানে বিয়েটাই হবে না সেখানে বিয়ের ওড়না কেন তার মাথায়? গর্জে উঠল পূর্বাশা। বক্ষস্থানে জ্বলতে থাকা অগ্নি যেন চোখে ধারণ করল এবার। চিৎকার করে ওই ওড়নাটাকে উদ্দেশ্য করে বলল, আমার এই কুৎসিত রূপের মতো বোধহয় তুইও এবার আমায় শান্তিতে থাকতে দিতে চাস না, তাই না? না, আর তো তা হবে না। এবার আমি শান্তিতে থাকব, ভীষণ শান্তিতে। কথাটুকু বলেই পূর্বাশা ধপ করে বসে পড়ল মেঝেতে। খানিক সময় নিয়ে তাকিয়ে রইল নির্জীব ইট পাথরে গড়া মেঝের দিকে। অতঃপর হুট করেই উন্মাদের ন্যায় অট্ট হাসিতে মত্ত হলো মেয়েটা। হাসতে হাসতেই বলল, এবার যে আমার মুক্তির পালা। এই নিষ্ঠুর সৌন্দর্যের পূজারী পৃথিবী থেকে আমার মুক্তির পালা।
বিয়ের আসরের গন্ডগোলের মধ্যেই পানির পিপাসায় কাতর হয়ে পড়েছিল পূর্ণতা। সদ্য ১৬ বছরে পদার্পণ করা মেয়েটা পানি খেতেই আসর ছেড়ে এসেছিল ঘরের মধ্যে। বসার ঘরে আসতেই পূর্বাশার অট্টহাসিতে থমকে দাঁড়ালো সে। কান খাড়া করে শুনল পূর্বাশার কণ্ঠে ওঠার বাক্যগুলো। হৃদয়ে ভয়ের সঞ্চার হলো পূর্ণতার। সে ছোট হলেও এইটুকু বোঝার বয়স তার হয়েছে এমন একটা পরিস্থিতিতে তার বোন এভাবে হাসার মতো মেয়ে নয়। আর মুক্তি? কিসের মুক্তি? তবে কি তার বুবু উল্টাপাল্টা কিছু করার চিন্তা করছে? পানি পান করার কথা বেমালুম ভুলে বসল মেয়েটা। ব্যস্ত পায়ে দৌড়ে গেল সে বুবুর কক্ষের দ্বারের নিকটে। নিজের ছোট গোলগাল হাত দুটো তুলে করাঘাত করল কক্ষের দ্বারে। অস্থির কণ্ঠে শুধালো, বুবু বুবু, দরজা খোল। এভাবে হাসছিস কেন? কিসের মুক্তির কথা বলছিস তুই? পূর্বাশা দরজা খুলল না। এই মুহূর্তে তার বোনটার কণ্ঠে ধারণ করা কোনো কথা কর্ণে পৌঁছাল না তার। নিজের ওপর তীব্র ঘৃণা নিয়ে মেঝের উপরে আঘাত করল ২ হাত ভর্তি চুড়িগুলোকে। সাথে সাথেই ঝনঝনিয়ে উঠে ভেঙে গেল কিছু চুড়ি। স্বর্ণের বালা আর স্বর্ণের জল করানো চুড়িগুলোর মধ্যে বোধহয় কিছু কাচের চুড়িও ছিল। সেগুলো ভেঙে ঘুরিয়ে পড়েছে ঠিক তার জীবনের মতো করেই। টকটকে লাল রঙের লিপস্টিক পরানো ওষ্ঠদয় এলিয়ে হাসল পূর্বাশা। মেঝে থেকে সূচালো এক চুড়ি তুলে তা দ্বারা আঘাত করল নিজের বাম হাতের কবজিতে। উন্মাদের ন্যায় চুড়ি দ্বারা বাম হাতের কবজিতে দাগ কাটতে কাটতে জোরালো কণ্ঠেই আওড়ালো, বিদায় তোমায় নিকৃষ্ট পৃথিবী, বিদায়। পূর্ণতার কর্ণে পৌঁছালো পূর্বাশার কণ্ঠে তোলা শব্দের মিশ্রণ। অন্তরাত্মা কেঁপে উঠল কিশোরীর। আর সে দাঁড়িয়ে অপেক্ষা করল না পূর্বাশার দ্বারের সম্মুখে। দৌড়ে এলো বাইরে। এতক্ষণে পাত্রপক্ষ চলে গেছে, ফেলে গেছে এক নিস্তব্ধ নীরব বিয়ে বাড়ি। সেই নীরব বিয়ের আসরের মধ্যেখানে ছুটে গিয়ে আবারও ঝড় তুলল পূর্ণতা। আতঙ্কিত কণ্ঠে বলল, বাবা বাবা, বুবু দরজা আটকে। বাকিটা আর বলতে হলো না পূর্ণতাকে। এইটুকু শুনেই আশেপাশে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। বিয়ে ভাঙা পাত্রপক্ষের নিকটে অনুনয় বিনয় করতে করতে নিজের মেয়ের কথা তো ভুলেই বসেছিল আহমদ সাহেব। ব্যস্ত পায়ে ছুটলেন তিনি বাড়ির ভিতরে। তার পিছু পিছু এলো সবাই। মেয়ের কক্ষের দ্বারে দাঁড়িয়ে হাঁক ছাড়লেন পৌর লোকটা। জোর গলায় বললেন, পূর্বাশা পূর্বাশা মা, দরজা খোল আমার। ভিতর থেকেই আওয়াজ এলো না কোনো। পাখি বেগম ডুকরে কেঁদে উঠলেন। মেয়ের দরজায় করাঘাত করে বললেন, আমার মেয়েটা আমার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করে বসেছে। আহমেদ সাহেবও সমানে করাঘাত করে যাচ্ছেন দরজায়, কিন্তু ভিতর থেকে সারা শব্দ নেই কোনো। আশেপাশে উপস্থিত সকলে মুখমণ্ডলে দুশ্চিন্তার ছাপ। এতদিন কুৎসিত বলে যারা তিরস্কার করেছিল পূর্বশাকে, তাদের মধ্যে অনেকেই মুখশ্রীতে আজ আতঙ্কের ছাপ, আবার অনেকের মুখশ্রীতে বিরক্তির। হয়তো এই মুহূর্তে এসেও পূর্বাশার পরিস্থিতিকে তারা নাটক ব্যতীত অন্য কিছু মনে করছে না। কিন্তু মেয়েটা কি এমন ঘটিয়েছে, ঠিক আছে কিনা সে বিষয়ে উৎসুক সকলে। ঠিক তখনই এক প্রকার হন্তদন্ত হয়ে ওই স্থানে উপস্থিত হল জায়ান ও ত্রিশাম। এক দণ্ড আর দেরি না করে ব্যস্ত কণ্ঠেই জায়ান আহমেদ সাহেবকে বলল, আর অপেক্ষা করা যাবে না আঙ্কেল, দরজাটা ভাঙতে হবে এক্ষুনি। জায়ানের কথায় সায় জানালো উপস্থিত অনেকেই। দরজার সম্মুখ ছেড়ে সরে গেল সবাই। জায়ান আর ত্রিশাম মিলে দরজা ভাঙার চেষ্টায় নামল অতি দ্রুত। নিজেদের শক্তপোক্ত পেশিবহুল বাহু এবং পা দ্বারা লাগাতার আঘাত করল বন্ধ কাঠের দরজাটায়। খানিক সময় গড়াতেই দরজাটা ভাঙতে সক্ষমও হলো তারা। তবে ভিতরকার অবস্থা দেখে যেন চমকালো সবাই। থমকে গেল জায়ান। কেঁপে উঠল তার বক্ষস্থলে স্থান পাওয়া ছোট্ট হৃদয়খানা। খুব মূল্যবান কিছু হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে উঠল ছেলেটার মন। তবে কি এখানে আসতে সে দেরি করে ফেলেছে? পূর্বাশার অবস্থা অবলোকন করে পাখি বেগম কেঁদে উঠলেন হু হু করে। পূর্ণতা আর পলাশ বুবু বলে চিৎকার করে ছুটল মেয়েটার পানে। আহমেদ সাহেবও দৌড়ে গেলেন মেয়েটার নিকটে। জায়ানের ধ্যান ভাঙল আশেপাশের উপস্থিত সকলের চেঁচামেচিতে। মেয়েটার নিথর দেহখানা পড়ে রয়েছে মেঝেতে, লাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে মেঝেটা। জায়ান ছুটে গেল পূর্বাশার কাছে। কারো কোনো অনুমতির তোয়াক্কা না করে কোলে তুলে নিল মেয়েটাকে। আদেশের সুরে ত্রিশামকে বলল, গাড়ি বের কর দ্রুত, ওকে হাসপাতালে নিতে হবে এখনই। জায়ানকে বাধা প্রদান করল না কেউ।
সময় নষ্ট না করে পূর্বাশাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটল সবাই। হাসপাতালে পৌঁছাতেই ডাক্তাররা জরুরি ভিত্তিতে মেয়েটার দেহখানা নিয়ে গেল অপারেশন রুমে। তবুও যেন চিন্তা কমল না কারো। পাখি বেগম হাসপাতালের এক কোণে বসে আঁচলে মুখ ঢেকে কেঁদে যাচ্ছেন অনবরত। মেয়ের এমন অবস্থায় হৃদয়ে পুড়ছে যে তার। বাহিরে জনসমাজে যতই তার মেয়ে অবহেলার পাত্র হোক কিংবা তিরস্কারের পাত্রী, তার কাছে তো সোনার টুকরা। যদিও এই মুহূর্তে একজন মাকে শান্ত করার ক্ষমতা নেই কারো, তবুও পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছে জায়ানের মা মিসেস শিও। আহমেদ সাহেবও ভেঙে পড়েছেন বেশ। একদিকে মেয়ের এভাবে বিয়ে ভেঙে যাওয়ার অপমানের লজ্জায় জর্জরিত লোকটা, তার উপর মেয়েটার এই অবস্থা। কোন দিক সামাল দিবেন সে এই বয়সে? এমন দুর্যোগপূর্ণ সময়ে আহমেদ সাহেবের এক কাঁধে হাত রাখলেন পূর্বাশার বড় মামা জাহিদ চৌধুরী। তাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করো না আহমেদ, পূর্বাশার কিচ্ছু হবে না। পরক্ষণেই আবার আহমেদ সাহেবের অন্য কাঁধে হাত রাখলেন পূর্বাশার মেজো মামা জাফর চৌধুরী। যদিও তিনি বয়সে পূর্বাশার মায়ের থেকে বড়, তবে আহমেদ সাহেবের ছোট। জাফর চৌধুরী আশ্বাসের সুরে বললেন, আমরা আছি তো, দেখবেন পূর্বাশা মায়ের কিচ্ছু হবে না। আহমেদ চৌধুরী যেন ভরসা পেলেন একটু। তবে এ সময়ে এসেও সমাজের কিছু মানুষ তাকে নিকৃষ্ট মুখটা বন্ধ করতে পারল না যেন। বলা যায় এদের কারণেই সমাজে আজ এত বৈষম্য, এত ভেদাভেদ। সকলের মধ্য থেকে পূর্বাশার বড় ফুপু ডালিয়া বেগম হুট করে নাক ছিটকে বললেন, এই মেয়ে জন্ম নেওয়ার পর থেকেই আর মান সম্মান রইল না আমাদের কিছু। কোথা থেকে এই অলক্ষীটা আগমন ঘটেছিল কে জানে। বোনের এহেন কথায় যেন অন্তর জ্বলে উঠল আহমদ সাহেবের। ছোটবেলা থেকে উঠতে বসতে তার মেয়েটাকে কম কথা শোনায়নি এই নারী। তাই বলে আজ এমন পরিস্থিতিতেও এ ধরনের কথা বলবে? আহমেদ সাহেব চোখ মুখ শক্ত করলেন, বলতে নিলেন কিছু একটা, কিন্তু তার মুখ খোলার আগেই ডালিয়া বেগমের মুখোমুখি দাঁড়ালো জায়ান। শক্ত কণ্ঠে বলল, লক্ষ্মী আর অলক্ষ্মীর মাঝে আপনি পার্থক্য বোঝেন আন্টি? বুঝলে বলুন তো, আপনি ঠিক কোন কাতারের মহিলা? লক্ষ্মী অলক্ষ্মী নাকি পেতনি গোছের? কোনটা? জায়ানের এহেন জবাবে যেন ফুঁসে উঠলেন ডালিয়া বেগম। ছেলেটাকে ধমক দিয়ে বললেন, এই ছেলে, কি বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাটুকু পাওনি নাকি, বেয়াদব ছেলে? জায়ানের মুখশ্রী শক্ত হলো আরো। গুরুগম্ভীর কণ্ঠে সে বলল, বড়দের সাথে কথা বলার শিক্ষা অবশ্যই পেয়েছি আন্টি, তবে আপনাদের মতো নিকৃষ্টতম মহিলাদের সাথে কথা বলার শিক্ষা আমি পাইনি। ডালিয়া বেগম চটে গেলেন বেজায়। দাঁতে দাঁত চেপে জায়ানকে শোনাতে চাইলেন কিছু কটু বাক্য, কিন্তু পারলেন না। অপারেশন রুম থেকে তখনই বেরিয়ে এলেন কর্তব্যরত ডাক্তার। জায়ান ডালিয়া বেগমকে উপেক্ষা করেই হন্তদন্ত হয়ে ছুটল ডাক্তারের পানে। বিচলিত কণ্ঠে শুধালো, পূর্বাশার কি অবস্থা এখন? সে এখন আশঙ্কামুক্ত। তেমন ধারালো অস্ত্র না হওয়ায় এ যাত্রায় বেঁচে গেছে মেয়েটা। কণ্ঠে তোলা বাক্যটা শেষ করেই প্রস্থান করলেন কর্তব্যরত ডাক্তার। তবে মেয়েটা এখন আশঙ্কামুক্ত শুনে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডালিয়া বেগমের ওই বিশ্রী মুখের সাথে আর মুখ মিলালো না কেউ। সময় ব্যয় না করে জায়ান আর ত্রিশাম ছুটল পূর্বাশার সাথে একটু দেখা করার উপায় খুঁজতে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। কিছু সময় অতিবাহিত হলো। হাসপাতাল কর্তৃপক্ষ পূর্বাশার সাথে দেখা করার অনুমতি দিতেই একে একে সকলে দেখা করতে গেল তার কেবিনে। মেয়েটা শারীরিকভাবে এখন হয়তো সুস্থ হয়ে উঠেছে অনেকটা, কিন্তু মানসিকভাবে কি আদৌ সে সুস্থ? কেমন নির্জীব হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে মেয়েটা। ক্যাবিনের এক কোণে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে জায়ান অবলোকন করছে পূর্বাশার বিষাদে পরিপূর্ণ মুখশ্রী। পাখি বেগম আর আহমেদ সাহেব বসলেন মেয়ের মাথার দুই ধারে। আহমেদ সাহেব মেয়ের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে কাতর কণ্ঠে বললেন, এমন কেন করলি মা? নিজের বাপটার উপরে আর একটু ভরসা রাখতে পারলি না তুই? পূর্বাশার উত্তর দিল না কোনো কিছুর। কাঠের পুতুলের ন্যায় শুয়ে রইল বিছানায়। পাখি বেগম বললেন না তেমন কিছু। অশ্রুসিক্ত নয়নে সে শুধু তাকিয়ে রয়েছে মেয়ের মুখ পানে। এমন এক আবেগঘন পরিস্থিতিতেই আহমেদ সাহেবের পানে এগিয়ে এলেন জাফর চৌধুরী। কণ্ঠে কিছুটা ইতস্ততা নিয়েই বললেন, আহমেদ সাহেব, আপনার সাথে কথা ছিল একটু। আহমেদ সাহেব চোখ তুলে তাকালেন জাফর চৌধুরীর পানে, অতঃপর বললেন, কি কথা জাফর? আমি জানি এই মুহূর্তে আমার এসব কথা বলা ঠিক নয়,
কিন্তু না বলেও উপায় নেই যে ছেলেটার ছুটি বড্ড কম, অল্পের মধ্যেই হয়তো আবার চীনে ফেরত চলে যাবে। জাফর চৌধুরীর কথায় ভ্রুদয় কুঁচকে এলো আহমদ সাহেবের। সে কি এমন বলতে চাইছে যার জন্য এতটা ইতস্তত বোধ? জাফর চৌধুরী সদা স্পষ্টবাদী এক পুরুষ মানুষ। সে কেন আজ হঠাৎ কোনো কথা বলতে গিয়ে এতটা ইতস্তত আবিষ্ট হচ্ছেন? তাও নিজের ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন। আহমেদ চৌধুরীর জানা মতে জায়ান যথেষ্ট মার্জিত এবং ভদ্র ছেলে। তাকে নিয়ে কোনো কথা বলতে গিয়ে এত আটকে যাওয়ার কথা নয়। আহমেদ সাহেব অভয় দিলেন জাফর চৌধুরীকে। তাকে আশ্বস্ত করে বললেন, তোমার যা বলার নির্দ্বিধায় বলতে পারো জাফর। জাফর চৌধুরী আমতা করেই বললেন, পূর্বাশাকে আমি আমার ছেলে জায়ানের বউ করতে চাই আহমদ সাহেব। জাফর চৌধুরীর কথায় চমকে উঠল উপস্থিত সবাই। জায়ানের মতন এমন সুদর্শন বিচক্ষণ পুরুষের জন্য কিনা জাফর চৌধুরী হাত চাইছেন পূর্বাশার মতো এক কুৎসিত কৃষ্ণবর্ণা নারীর। উপস্থিত সকলের সাথে পূর্বাশাও কিছুটা চমকালো যেন। তার দুর্বল চোখ জোড়া তুলে সে তাকালো মামার পানে। আহমেদ চৌধুরী কিঞ্চিত সময় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন জাফর চৌধুরীর পানে, অতঃপর বললেন, বিয়ে ভেঙে গেছে বলে দয়া করছো আমার মেয়ের ওপর জাফর? জাফর চৌধুরী এগিয়ে গেলেন আহমদ সাহেবের পানে। আহমদ সাহেব এক হাত পরম শ্রদ্ধায় পুড়ে নিলেন নিজের 2 হাতের ভাঁজে। অতঃপর ঠান্ডা কণ্ঠে বললেন, আমি আগে থেকেই পূর্বাশা মাকে নিজের পুত্রবধূ রূপে আমার ঘরে তোলার ইচ্ছে পোষণ করেছিলাম, কিন্তু আপনার কাছে সে প্রস্তাব রাখার আগেই আপনি অন্যত্র মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছিলেন। তখন আর নিজের ইচ্ছে প্রকাশ করার সাহস পাইনি আমি। এখন যেভাবেই হোক সে সুযোগটা আবার এসেছে। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না আহমদ সাহেব। আহমেদ সাহেব ইতস্তত করলেন, আমতা করে বললেন, কিন্তু জায়ান? ও রাজি। পূর্বাশা বারণ করতে চাইল বাবাকে। তার এই নিকৃষ্ট জীবনের সাথে জড়াতে চাইল না আর কাউকে। তাছাড়া জায়ান সুদর্শন বেশ, বাঙালিদের থেকে অতিরিক্তই ফর্সা সে, চীন দেশীয় কিনা। জাফর চৌধুরী তার যৌবন বয়সে চীন দেশে গিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু সেখানে গিয়ে সেখানকার এক নারীর ভালোবাসায় আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করেন, যার ফল এই জায়ান। স্ত্রী সন্তান নিয়ে সে সেই দেশেই থাকতেন। কিছুকাল আগে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে এসে ঘাঁটি গেড়েছেন জাফর চৌধুরী। বয়স হয়েছে তো, তাই শেষ জীবনটা নিজের পিতার ভিটাতেই কাটাতে চান স্ত্রীকে নিয়ে। তবে জায়ান থাকে চীনেই। সেখানে তাদের কি কি ব্যবসা রয়েছে যেন, তার উপর ছেলেটা সে দেশে ভালো চাকরিও করে। সেসব তো আর একসাথে শেষ করে দিয়ে আসতে পারে না, তাই ও দেশেই থাকা। গতকালকে ছেলেটা জরুরি ভিত্তিতে বাংলাদেশে এসেছিল, হয়তো পূর্বাশার বিয়ে উপলক্ষে। আজ পর্যন্ত চোখের দেখা হলেও জায়ানের সাথে কখনো কথা হয়নি পূর্বাশার। নামেই তারা দুজন মামাতো ফুফাতো ভাই বোন, তবে সে ধরনের কোনো সম্পর্কই নেই তাদের মধ্যে। তাছাড়া জায়ানরা চীন থেকে আগে দেশে আসলে খুব অল্প সময়ের জন্য আসত। তার উপর পূর্বাশা স্বল্পভাষী, ঘরের এক কোণে পড়ে থাকা মেয়ে সে। অপরিচিত মানুষের সাথে সহজে কথা বলতে পারে না। আর জায়ানও কখনো আগ বাড়িয়ে কথা বলেনি পূর্বাশার সাথে। সেখানে তার সাথে কিনা এখন বিয়ে, এই কেমন কথা? তাছাড়া এ বিয়ে দিলেও হবে জোরপূর্বক বিয়ে দেওয়া। জায়ানের মতো একজন সুদর্শন পুরুষ কখনোই স্বইচ্ছায় তার মতো কৃষ্ণবর্ণা নারীকে বিয়ে করতে চাইবে না। জোরপূর্বক সম্পর্ক গড়ে কি লাভ? শুধু শুধু ছেলেটার জীবন নষ্ট। পূর্বাশা কখনোই চায় না তার জন্য কারো জীবন নষ্ট হোক। জায়ানের সাথে বিয়ের বিষয়টা না বলতে গিয়েও থেমে গেল। বাবার মুখশ্রীতে যে উপচে পড়া খুশির ঝলকের দেখা মিলেছে, নিশ্চয়ই জায়ান আর তার বিয়ে নিয়ে। একজন মেয়ে হয়ে পূর্বাশা কিভাবে তার বাবার মুখের ওই খুশিটুকু কেড়ে নিবে? তাছাড়া তার বাবা নামক ওই পুরুষ তো আর কম অপমান কম কষ্ট সহ্য করল না তার জন্য। বিয়ের আসরে কতটা অপমানিত সে হয়েছে তা পূর্বাশা নিজ চোখে অবলোকন করেছে। যদি এই বিয়েই তার বাবাকে শান্তি দিতে পারে, আহমদ সাহেবের মুখে খুশি ধরে রাখতে পারে, তবে তাই হোক। নিজের পরিবারের কথা ভেবে আজ একটু হোক না সে স্বার্থপর। তাছাড়া বাংলাদেশের চিরচেনা ঋতু অনুসারে নারী 20তেই বুড়ি, সেখানে পূর্বাশার বয়স 23। প্রতিনিয়ত সমাজের কম কথা শুনতে হচ্ছে না তার বাবা মাকে। মরতে চাইল, তা মরতেও পারল না। ভাগ্যের কাছে হেরে গেল সে আরেকবার। মুক্তি আর হলো না পূর্বাশার। এখন না হয় এই বিয়ের মাধ্যমেই বাবা মাকে একটু শান্তি দেওয়া যাক।
পূর্বাশার আর বলল না কিছুই, চুপচাপ আগের মতোই শুয়ে রইল বিছানাতে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। সময়ের কাঁটা গড়িয়ে চলল নিজ গতিতে, মাঝখানে কেটে গেল গোটা 2টা দিন। ইতোমধ্যে গুরুতর কোনো সমস্যা না হওয়ার প্রেক্ষিতে পূর্বাশাকে রিলিজ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। সে এখন পুরোপুরি সুস্থ, বাড়িতেও নিয়ে আসা হয়েছে তাকে। জাফর চৌধুরীও আর দেরি করতে চাইলেন না। ছেলের যে ছুটি কম, এই অল্প সময়ের মধ্যেই 4 হাত এক করে দিতে মরিয়া হয়ে উঠলেন তিনি। পূর্বাশাকে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন বিকালেই কাজে ডেকে বিয়েটা সেরে ফেলতে চাইলেন জাফর চৌধুরী। আহমেদ সাহেব বাধা দিতে চেয়েও দিলেন না। জায়ানের সাথে বিয়ে হওয়াতে মত তো তিনি দিয়েছেন, ছেলেটা ভিনদেশে থাকে, অল্প দিনের মধ্যেই চলে যাবে আবার। আর যতদূর এখন পর্যন্ত জায়ানকে জানার সৌভাগ্য তার হয়েছে, তাতে সে ছেলেটার খারাপ কোনো দিক আবিষ্কার করে উঠতে পারেনি এখনো। এমন একটা ছেলেকে নিজের মেয়ের জামাই করার সুযোগ পেয়েও হেলায় হারাতে চাইলেন না আহমদ সাহেব। এমনি বিয়ে ভাঙাতে মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, আত্মহত্যার মতো মারাত্মক একটা সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। মেয়েটাকে অবশ্যই এই বাজে পরিস্থিতি থেকে বের করে আনতে হবে। এমন একটা সময়ে কেউ যদি পূর্বাশার হাতটা শক্ত করে ধরে তবে খুব একটা মন্দ হয় না। তাছাড়া এখন যদি এই বিয়েটাও না হয় তবে সমাজের মানুষের কটুবাক্যে মেয়েটা ভেঙে পড়বে আরো। তারপর আবার যদি আত্মহত্যার চেষ্টা করে, আহমেদ সাহেবের বুক কাঁপল। না না, নিজের মেয়ের মরা মুখ সে কখনোই দেখতে পারবে না। তাই আর জাফর চৌধুরীর আগ্রহকে নাসূচক বাক্য দ্বারা প্রতিহত করলেন না তিনি। খুব সাদামাটাভাবেই নিকটাত্মীয়দের উপস্থিতিতে আয়োজন করলেন মেয়ের বিয়ের। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। সন্ধ্যা নামল ধরণীর বক্ষে। দিনের উজ্জ্বল সূর্যটাকে বিদায় জানিয়ে প্রকৃতিকে ভীষণভাবে গ্রাস করে নিচ্ছে রাতের আধার। যদিও আকাশে গোল থালার মতো এক চন্দ্র উঁকি দিচ্ছে ধীর পায়ে। মাগরিবের নামাজের পরেই একজন কাজীকে আনা হলো পূর্বাশাদের বাড়িতে। আগের বিয়ের আসরের মতো চাকচিক্য বা পোশাকের আধিক্য কোনোটাই নেই আজ। অনিচ্ছা থাকা সত্ত্বেও পূর্বাশাকে জোর করে একটা লাল রঙা শাড়ি পরানো হয়েছে, তবে মুখে নেই কোনো কৃত্রিম সাজের প্রলেপ। আর জায়ান তার শক্তপোক্ত শরীরে জড়িয়েছে শুভ্র রঙা এক পাঞ্জাবি। ব্যাস এইটুকুই। পূর্বাশাকে শাড়ি পরিয়ে নিয়ে আসা হলো বাসর কক্ষে। বসানো হলো আগে থেকেই বসে থাকা জায়ানের পাশে। জাফর চৌধুরী তাড়া দিলেন কাজী সাহেবকে। কাজী সাহেব নিজের কিছু কার্যক্রম সম্পূর্ণ করে তাকালেন পূর্বাশার পানে, অতঃপর বললেন, বলুন মা, কবুল। পূর্বাশা ঘাড় ঘুরিয়ে তাকালো জায়ানের পানে। এত সুদর্শন এক পুরুষকে কিনা তার জন্য আজ বলে পাঠায়ের ন্যায় নিজের জীবনকে শেষ করে দিতে হচ্ছে। কিন্তু এছাড়া যে উপায় নেই আর। সে আর চায় না তার জন্য তার বাবা মায়ের অপমান হোক। এই বিয়েটা দ্বারা যদি সমাজের মুখটা একটু বন্ধ করা যায়। পূর্বাশাকে চুপ করে থাকতে দেখে কাজী সাহেব আবার তাড়া দিলেন, বললেন, বলুন মা, কবুল। সাথে সাথেই পাশ থেকে পূর্বাশার কিছু কাজিন সম্প্রদায় হেসে উঠল। তাদের মধ্য থেকে কেউ একজন আবার বলে উঠল, নিজের থেকে শতগুণ সুদর্শন বর পেয়ে হায় হয়ে গেছিস নাকি পূর্বা, যে কবুল বলতেই ভুলে গেছিস? তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। এসব তো তার শোনারই ছিল। ছোটবেলা থেকে প্রতিনিয়ত এমন অজস্র কটু বাক্য তার কর্ণ ভেদ করে হৃদয়ে আঘাত করেছে। এ আবার নতুন কি? শেষ একবার জায়ানের পানে তাকালো মেয়েটা, নিচু স্বরে বলল, কবুল কবুল কবুল। সাথে সাথেই চারদিকে একত্রে উচ্চারিত হলো আলহামদুলিল্লাহ। কাজী সাহেব কিঞ্চিত সময় নিলেন, অতঃপর জায়ানের পানে তাকিয়ে বললেন, বলো বাবা, কবুল। কাজী সাহেবের আদেশ আসতেই জায়ান সময় নিল না। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে বেশ দৃঢ়তার সাথে বলল, কবুল কবুল কবুল। জায়ানের কণ্ঠে এমন দৃঢ় ধ্বনিতে একটু অবাক হলো পূর্বাশা। তবে সে অবাকত্বকে ততটা পাত্তা দিল না মেয়েটা। তার মতো মেয়েকে এমন এক সুদর্শন যুবকের স্বইচ্ছায় বিয়ে করার কথা নয়, কোনো কালেই নয়। হয়তো মামার চাপে পড়েই তার কণ্ঠে এত দৃঢ়তা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাত বেড়েছে, ব্যস্ত শহরটা নীরব হয়ে পড়েছে আস্তে আস্তে। পূর্বাশাকে বসিয়ে রাখা হয়েছে জায়ানের ঘরে। সন্ধ্যায় কবুল বলে বিয়েটা কোনো মতে সম্পূর্ণ হতে জাফর চৌধুরী পূর্বাশাকে নিয়ে এসেছেন তাদের বাড়িতে।
জায়ান চীনে যাওয়ার আগ পর্যন্ত মেয়েটা এ বাড়িতেই থাকবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বাড়িতে এনে টুকটাক কিছু নিয়ম কানুন পালন করেই মেয়েটাকে এ ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ নাকি তার বাসর রাত। তবে কক্ষটা প্রতিদিনের মতোই, কোনো পরিবর্তন নেই। কোনো ফুল কিংবা অন্য কিছু দিয়ে সাজানো নয়। যেখানে বিয়েটাই হুট করে জোর জবরদস্তি করে, সেখানে আর সাজিয়ে গুছিয়ে বাসর কি? হাসি পেল পূর্বাশার, তবে সে হাসল না। মুখশ্রীতে মলিন ভাব নিয়েই ভাবতে শুরু করলো এরপর কি হবে। এই জোর জবরদস্তির বিয়ে কতদিন টিকবে? না, জায়ান যদি তার সাথে না থাকতে চায় সেও থাকবে না। মুক্ত করে দিবে ছেলেটাকে। তারপরে তার ভাগ্যে যা আছে তাই হবে। তবে বিষয়টা একটু সময় নিয়ে ঘটলে ভালো হতো। পূর্বাশার আকাশ পাতাল ভাবনার মধ্যেই দরজা খোলার শব্দ কর্ণে পৌঁছালো মেয়েটার। চোখ তুলে তাকিয়ে দেখলো জায়ান এসেছে। ঘরের ভিতরে ঢুকে আবার দরজাটাও বন্ধ করে দিয়েছি ইতোমধ্যে। একটু নড়েচড়ে বসলো মেয়েটা। অজানা ভয়ে বুক কেঁপে উঠল তার। আর চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল জায়ানের গতিবিধি। না, ছেলেটা তার দিকে তাকালো না একবারও। কক্ষে ঢুকেই ওয়ার্ড্রপ খুলে নিজের জামাকাপড় বের করে তা নিয়ে সোজা ঢুকে গেল ওয়াশরুমে। পূর্বাশার সন্দেহ গাঢ় হলো। তবে কি তার ধারণাই ঠিক? জায়ানকে জাফর চৌধুরী জোর করে বিয়ে দিয়েছে তার সাথে? ছেলেটা তাকে মেনে নেয়নি। তার জীবনটাও কি তবে ওই নাটকীয় চরিত্রের মতোই হবে? এই পৃথিবীতে কুৎসিত রূপে জন্মগ্রহণ করে আর কত যন্ত্রণা সহ্য করতে হবে তাকে? নিজের অজান্তেই চক্ষু ফেটে অশ্রু গড়িয়ে পড়ল দুফোঁটা। এর মধ্যেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো জায়ান। পূর্বাশা চোখ মুছে নিল। কিছু কথা বলার জন্য নিজেকে ধাতস্থ করে নিল সে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে জায়ানের পানে না তাকিয়েই বলল, দেখুন, আমি বুঝতে পারছি আপনাকে জোর করে আমার সাথে বিয়েটা দেওয়া হয়েছে। দয়া করে এদেশে যে কয়টা দিন আছেন একটু ম্যানেজ করে নিন। তারপর তো চীনে চলেই যাবেন। আমাদের তখন আর দেখা হবে না, কথাও হবে না। সহ্য করতে হবে না আমাকে। দয়া করে এখনই অল্প সময়ে ডিভোর্স দিবেন না আমাকে। এমনিই একটা বিয়ে ভেঙেছে আমার। আর অন্যটাও যদি বিয়ের পরপরই ডিভোর্স হয়ে যায়, তবে যে আমার এই সমাজে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়বে। জায়ান তাকালো পূর্বাশার পানে, তবে উত্তর দিল না কোনো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও জায়ান কোনো জবাব দিল না। আসলে পূর্বাশার চোখ তুলে তাকালো ছেলেটার পানে। সাথে সাথেই আঁতকে উঠল যেন পূর্বাশা। জায়ানের ফর্সা মুখশ্রী কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ দুটো হিংস্র দেখাচ্ছে বেশ। লোকটা কি রেগে গেছে? কিন্তু সে রেগে যাওয়ার মতো কি এমন বলেছে? তবে কি জায়ান তাকে অল্প সময়ের মধ্যেই ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করেছে? তাই হয়তো। অবশ্যই এর থেকে বেশি তার ভাগ্যে আর আছেই বা কি। তবুও বাবা মায়ের মান সম্মান বাঁচাতে আবারও মুখ খুলল পূর্বাশা। অনুনয়ের সুরে বলল, আমার জন্য বাবা মাকে তো কম অপমান সহ্য করতে হয়নি। গত কয়দিন আগেই বিয়ে ভেঙেছে আমার। এখন যদি আপনিও ডিভোর্স। এটুকু বলেই থামতে হলো মেয়েটাকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে তাকে ধমকে উঠল জায়ান। ধমকের সুরে বলল, এসব আজে বাজে কথা মাথায় আসে কোথা থেকে তোমার? কিসের ডিভোর্স? ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। বিয়ের প্রথম রাতেই জায়ানের এমন ধমকে যেন কেঁপে উঠল পূর্বাশা। মনের মধ্যে আরো কিছু কথা অবশিষ্ট থাকলেও তার মুখে আনার সাহস করল না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো নিঃশব্দে। ও বাড়ি থেকে আসার সময় নিয়ে আসা লাগেজ ঘেটে একটা পাতলা সুতির শাড়ি নিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা পর্যন্ত যেতেই তাকে পিছু ডাকলো জায়ান। থমকে দাঁড়ালো মেয়েটা। পিছু ফিরে তাকালো জায়ানের পানে। মিনমিনে কণ্ঠে বলল, জি। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী নামটা যেন ঝংকার তুলল পূর্বাশার হৃদয়ে। জায়ান কি নামে ডাকল তাকে? হ্যাঁ, তার গায়ের রং কৃষ্ণবর্ণ, কিন্তু এই গায়ের রংকে সর্বদা সবাই তার ত্রুটি হিসেবে ধরেছে। কালি, কয়লার ড্রাম, কালাচান অজস্র নামে ডেকে ডেকে বিদ্রুপ করেছে তার গায়ের রংকে। কিন্তু কেউ এই ত্রুটিকে তার গুণ হিসেবে ধরে নিয়ে এত সুন্দর নামে ডাকেনি কখনো। আচ্ছা, সে ভুল শুনল না তো? সত্যি কি জায়ান তাকে কৃষ্ণময়ী নামে ডেকেছে? পূর্বাশা একটু নিশ্চিত হতে জায়ানকে প্রশ্ন করল, আপনি আমাকে কি নামে ডাকলেন? জায়ান উত্তর দিল না পূর্বাশার প্রশ্নে, তবে গুরুগম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে অজু করে এসো তাড়াতাড়ি, একসাথে নামাজ পড়ব দুজনে। জায়ানের এমন গুরুগম্ভীর কণ্ঠের সম্মুখে আর দাঁড়িয়ে থাকতে পারল না পূর্বাশা। হৃদয়ে জাগ্রত হওয়া প্রশ্ন নিয়েই ঢুকল ওয়াশরুমে। খানিক বাদে বেগুনি রঙা পাতলা শাড়িটা পরে অজু করে বেরিয়ে আসলো মেয়েটা।
ততক্ষণে জায়ানও ঘরের মেঝেতে পাশাপাশি দুটো জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছিল তার জন্য। পূর্বাশা শুনেছিল বাসর রাতে নাকি স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন জীবনের সূচনা করে। যাক, এই লোক অন্তত নামাজটা তো তার সাথে আদায় করবে, এইটুকু ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। পূর্বাশাকে দেখে জায়ানও আর দেরি করল না বেশি, দাঁড়িয়ে পড়ল জায়নামাজে। পূর্বাশাও দ্রুত গিয়ে দাঁড়ালো তার পাশের জায়নামাজে। কিছুটা সময় নিয়ে নামাজ শেষ করলো জায়ান আর পূর্বাশা। নামাজ শেষ করে জায়ান গিয়ে শুয়ে পড়ল বিছানার এক পাশ জুড়ে, আর পূর্বাশা জায়নামাজগুলো সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রাখল। অতঃপর নিজেও গেল বিছানার কাছে। কিন্তু কথা হলো, এখন সে শোবে কোথায়? বিছানাতে জায়ানের পাশেই শুয়ে পড়বে? আবার জায়ান যদি রাগ করে? পূর্বাশার মতে তাদের বিয়েটা মোটেই আর 5টা স্বাভাবিক বিয়ের ন্যায় নয়। তাছাড়া এভাবে হুট করে এক পুরুষের সাথে এক বিছানায় শুতেও কেমন যেন লাগছে। ভিতরে ভিতরে অস্বস্তি বোধে আড়ষ্ট হয়ে পড়েছে মেয়েটা। পূর্বাশাকে বিছানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি আঁচল খুঁড়তে দেখে ভ্রু কুঁচকে জায়ান বলল, কি সমস্যা? পূর্বাশা চোখ তুলে তাকালো জায়ানের পানে, ইতস্তত করে বলল, আমি কোথায় শোবো? জায়ান নিজের পাশে বিছানায় পড়ে থাকা ফাঁকা স্থানের পানে তাকালো, অতঃপর পূর্বাশার পানে তাকিয়ে বলল, পাশে খালি জায়গা চোখে পড়ছে না? নাকি আমাকে হাতি মনে হচ্ছে যার একারই পুরো বিছানা প্রয়োজন? পূর্বাশা আর কোনো কথা বাড়ালো না। লোকটা এমন কেন? সরাসরি কোনো কথা বলতে পারে না নাকি? সরাসরি বললেই তো হতো যে পাশে খালি জায়গা আছে, ঘুমিয়ে পড়ো। তা নয়, ঘুরিয়ে পেঁচিয়ে কত কথা। ভেতরে ভেতরে বিরক্ত হলেও মেয়েটা মুখে বলল না কিছুই। অস্বস্তি বোধ নিয়েই পূর্বাশা শুয়ে পড়ল জায়ানের পাশে খালি জায়গায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। ধীর গতিতে একটু একটু করে রাত গড়াচ্ছে। গভীর রাত কাটিয়ে হাঁটি হাঁটি পা করে সময় গড়িয়ে চলছে আবার দিনের আলোর দিকে। চারদিক থেকে আজানের সুমিষ্টি ধ্বনি কর্ণে পৌঁছাতেই তন্দ্রা কাটল পূর্বাশার। একটু নড়েচড়ে উঠতেই মেয়েটা নিজেকে আবিষ্কার করল পুরুষালী হাতের শক্তপোক্ত বাঁধনে। চমকে উঠল যেন। চোখ তুলে তাকাতেই নজরে এলো জায়ানের ঘুমন্ত মুখশ্রী। কি নিষ্পাপ লাগছে ছেলেটাকে। ফর্সা নাকের ওপর ঘুমের দরুন তেল জমেছে হালকা। কালো সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে বিছানার ঘর্ষণে। পূর্বাশা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জায়ানের মুখ পানে। ইচ্ছে করল একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহস করে ছুঁয়ে দিতে পারল না সে। পাছে যদি রেগে যায় ছেলেটা। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। বিছানা ছেড়ে উঠতে যেতেই খেয়ালে এলো শক্তপোক্ত হাত দ্বারা জায়ান খুব যতনে জড়িয়ে রেখেছে তার কোমরখানা। লাজে আড়ষ্ট হলো পূর্বাশা। হয়তো ঘুমের ঘোরেই জায়ান জড়িয়ে ধরেছে তাকে। নীরবে নিঃশব্দে জায়ানের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দিল পূর্বাশা। অতঃপর মৃদু কণ্ঠে ডাকল সে জায়ানকে, শুনছেন? শুনছেন? কারো মিহি কণ্ঠে আওয়াজ কর্ণে পৌঁছাতেই নড়েচড়ে উঠল জায়ান। তবে পুরোপুরি উঠল না সে, বলল না কিছু। পূর্বাশা বুঝল লোকটা এখনো ঘুমের ঘোরেই। সে আবারও ডাকল, গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, শুনছেন? আজান দিয়েছে, নামাজ পড়বেন না? এবার একটু গাঢ়ভাবেই নড়েচড়ে উঠল ছেলেটা। পিটপিট করে তার ছোট ছোট চোখ দুটো খুলে বলল, হুম। পূর্বাশা আর কথা বাড়ালো না, বিছানা ছেড়ে ঢুকলো ওয়াশরুমে। কিন্তু সেখানে গিয়ে চোখে মুখে পানি দিতেই চোখে পড়ল হাতের অনামিকা আঙ্গুলে সুন্দর একটা আংটির। আংটিটার মাথায় আবার সুন্দর করে একটা পাথর বসানো। কেমন চকচক করছে তা, মনে হচ্ছে যেন হিরে। তবে কি এটা হীরের আংটি? আশ্চর্য হলো পূর্বাশা। এই আংটি তার হাতে এলো কিভাবে? সে তো কখনো এমন আংটি পরেনি। কাল তো নয়, সে সচরাচর আংটিই পরে না। তারপরও ওই নক্ষত্রের বাড়ি থেকে একটা স্বর্ণের আংটি দেওয়া হয়েছিল তাকে, যা এতদিন তার অনামিকা আঙুলে ধারণ করেছে, কিন্তু বিয়ে ভাঙার পর সে আংটিও তাদের ফেরত পাঠিয়ে দিয়েছিল। তাহলে এই আংটি পূর্বাশার হাতে এলো কোথা থেকে? ওয়াশরুম থেকে অজু করে ওই আংটির পানে দৃষ্টি রেখেই বেরিয়ে এলো পূর্বাশা। ততক্ষণে জায়ান উঠে বসেছে বিছানায়। ঘুম ঘুম চোখে সে দেখছে আংটিটা নিয়ে কেমন চিন্তায় দিশেহারা হচ্ছে মেয়েটা। জায়ান যেন বেশ বিরক্ত হলো এতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। পূর্বাশার পানে তাকিয়ে বেশ থমথমে কণ্ঠে বলল, ওটাকে এমন উল্টে পাল্টে দেখার কিছু নেই। এখন আর আমি ছাড়া অন্য কারো তোমার হাতে আংটি পরানোর অধিকার বা সাহস কোনোটাই নেই। পূর্বাশা যেন অবাক হলো। জায়ান ছাড়া আর কারো তার হাতে আংটি পরানোর অধিকার বা সাহস নেই? তবে কি এই আংটি জায়ানই পরিয়েছে তার হাতে?
কিন্তু কেন পড়িয়েছে? জায়ানকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে তার সাথে। আর যদি পড়িয়েও থাকে তাহলে কখন পড়ালো? কই সে তো দেখলো না। পূর্বাশা কিছুটা অবাক সুরেই জিজ্ঞেস করলো, আপনি আংটি পরিয়েছেন, কিন্তু কেন? জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার দিকে। মেয়েটা বোকা বোকা প্রশ্নে সে অবাক হলেও মুখশ্রীতে স্বাভাবিকতা বজায় রাখলো। ঠান্ডা কণ্ঠে বলল, কাল আমাদের বাসর রাত ছিল, আর যতদূর আমি জানি বাসর রাতে প্রতিটি বাঙালি স্বামী তার স্ত্রীকে কোনো না কোনো উপহার দেয়। এটাও আমার তরফ থেকে তোমার জন্য বাসর রাতের উপহার ছিল। কখন দিলেন? আমি তো দেখলাম না। তুমি ঘুমানোর পর। জায়ানের সোজাসাপটা উত্তর। অবাকতার মাত্রা বাড়ল পূর্বাশার। জায়ান তাকে বাসর রাতের উপহার দিয়েছে। তাদের মধ্যে তেমন উপহার দেওয়ার মতো বিয়ে হয়েছে নাকি? তারপর না হয়ে দিল উপহার, কিন্তু ঘুমানোর পর না জানিয়ে কেন? না জানিয়ে কেউ কাউকে এভাবে উপহার দেয় নাকি? পূর্বাশা হয়তো বলতে চাইলো জায়ানকে, কিন্তু বলতে পারল না। তার আগেই জায়ান ওয়াশরুমে ঢুকে গেল। যাওয়ার আগে দেয়াল ঘড়িটার পানে তাকিয়ে বলল, নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, আমিও আসছি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময় সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। ভোরের আলো ফুটেছে। চারদিকে সূর্যের উজ্জ্বল আলোর ঝলকানিতে ভরে উঠেছে রাতের অন্ধকারে নিমজ্জিত ধরনী। সূর্যের আলো চোখে মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলল পূর্বাশা। ফজরের নামাজ শেষ করে বিছানায় একটু শুয়েছিল মেয়েটা। কখন যে চোখটা লেগে এসেছিল টেরই পায়নি। ঘুম ভেঙে বিছানায় উঠে বসল পূর্বাশা। পাশ ফিরে একবার দেখল জায়ানকে। ছেলেটা ঘুমাচ্ছে এখনো। পূর্বাশা আর বিরক্ত করল না জায়ানকে। ফ্রেশ হয়ে নিচে চলে এলো সে। আশেপাশে তাকিয়ে দেখল ইতোমধ্যে বাড়ির প্রায় ছোট বড় সব সদস্যই উঠে গেছে ঘুম থেকে। সকলের পরে ঘুম ভাঙায় খানিকটা লজ্জা পেল মেয়েটা। মাথায় কাপড় টেনে রান্নাঘরের দিকে যেতেই তার সামনে পড়ল মিসেস শিওব। পূর্বাশাকে দেখে একগাল হাসলেন তিনি। মেয়েটার কাছে এগিয়ে এসে বললেন, উঠে গেছো এত তাড়াতাড়ি? পূর্বাশার দৃষ্টি নত করল। সবার শেষে ঘুম থেকে ওঠার পরও মিসেস শাও তাকে জিজ্ঞেস করেছে তাড়াতাড়ি উঠেছে কিনা। এ কি সত্যিই বলছে নাকি তিরস্কার করছে তাকে? কিন্তু তার হাসিমাখা মুখশ্রী দেখে তো তিরস্কারমূলক কিছু বলছে বলে মনে হচ্ছে না। পূর্বাশার ভাবনার মধ্যেই মিসেস শিও তার হাতে একটা কফির মগ ধরিয়ে দিলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, জায়ানের জন্য এই কফিটা নিয়ে যাও তো। পূর্বাশা ধরল কফির মগটা। দৃষ্টি তুলে মিসেস শিওর পানে তাকিয়ে মিনমিনি কণ্ঠে বলল, কিন্তু উনি তো ঘুমাচ্ছেন। মিসেস শিও হাসলেন। ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, তুমি রুমে যাও, দেখবে ও উঠে গেছে। পূর্বাশা আর কথা বাড়ালো না। এক হাতে শাড়ির কুচিগুলো আগলে ধরে অন্য হাতে কফির মগটা নিয়ে হেঁটে গেল জায়ানের কক্ষে। এখন অবশ্য তারও কক্ষ সেটা। কক্ষের দ্বারের সম্মুখে দাঁড়িয়েই সে দেখল জায়ান উঠে গেছে ঘুম থেকে। এইটুকু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়েও বসেছে। এই তো একটু আগেই পূর্বাশা নিচে গেল, এর মধ্যে উঠে ফ্রেশও হয়ে নিয়েছে। এই লোকের ক্ষমতা আছে বলতে হবে। শাড়ির কুচিটা ধরেই পূর্বাশা এগিয়ে গেল জায়ানের কাছে। কফির মগটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি। জায়ান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো পূর্বাশার পানে। কফির মগটা হাতে নিতে নিতে বলল, যা পরে স্বাচ্ছন্দ্য বোধ করো না তা কেন পরো? পূর্বাশা ভরকালো খানিকটা। একটু সময় নিয়ে সে বুঝল জায়ানের কথার মানে। সাথে সাথেই হাতে ধরে রাখা শাড়ির কুচিগুলো ছেড়ে দিল মেয়েটা। আমতামতা করে বলল, না মানে সবাই। এটুকু বলেই থামতে হলো পূর্বাশাকে। কফির মগে চুমুক দিতে দিতে জায়ান বলল, কারো মন রক্ষা, কে কি বলবে কিংবা আশেপাশের মানুষদের খুশি করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। তুমি যা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাই পড়বে। পূর্বাশা চমকালো। ভীষণ ইচ্ছে হলো জায়ানকে প্রশ্ন করতে যে, আমি যদি ছোট ছোট পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাহলে তাও কি পরতে হবে? কিন্তু প্রশ্নটা সে করল না। লোকটা আবার কিনা কি ভাবে? তাছাড়া জায়ান বিদেশে বড় হয়েছে, ছোটখাটো পোশাকে তার সমস্যা নাও থাকতে পারে। যদিও পূর্বাশা কখনো ছোটখাটো পোশাক পরেনি, আর পরবে বলেও মনে হয় না। জায়ান কফির মগে ওষ্ঠ রেখেই তাকালো পূর্বাশার পানে। কিভাবে যেন ধরে ফেলল মেয়েটার মনের কথা। থমথমে কণ্ঠে সে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। তোমার স্বাচ্ছন্দ্যপূর্ণ পোশাক কখনো অতি আধুনিক ছোট পোশাক হতে পারে না, তা আমি জানি। পূর্বাশা থতমত খেয়ে গেল। তার মনের কথা জায়ান বুঝল কিভাবে? সে তো বলেনি। মনের মধ্যে একরাশ প্রশ্ন জাগলেও প্রশ্নগুলো করার সুযোগ পেল না মেয়েটা। নিচ থেকে খাবারের জন্য ডাক পড়ল তাদের। জায়ান কফির মগটা হাতে নিয়ে উঠে পড়ল। সম্মুখের দিকে পা বাড়াতেই
বলল, চলো। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। খানিক বাদেই সবাই খাবার টেবিলে বসে পড়ল খাবার খেতে। এই বাড়িতে এই একটা কর্ম খুবই শোভনীয় যে খাবার খেতে বাড়ির নারী পুরুষ বাচ্চা সবাই একসাথেই বসে। দরকার হয় সবাই যার যারটা নিয়ে নিয়ে খায়, কিন্তু কেউ খাবার বেড়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে কিংবা পরে খাবে এটা হয় না। খাবার খাওয়ার মধ্যেই হঠাৎ পূর্বাশার বড় মামি কাকন বেগম বললেন, বা পূর্বাশা, বিয়ে ভেঙে তো তোর কপাল খুলে গেল বেশ। ওই ময়লা বর্ণ নিয়ে এমন এক সুদর্শন পুরুষের কপালে উঠে গেলি যে। অপমানের দৃষ্টি নত করল পূর্বাশা। তবে বড় মামির মুখের ওপর জবাব দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পেল না মেয়েটা। কাকন বেগম তো ভুল কিছু বলেননি, সত্যিই তো বলেছেন। এই ময়লা কৃষ্ণবর্ণা গায়ের রং নিয়েও সে আজ এক সুন্দর সুদর্শন পুরুষের স্ত্রী। বিয়ে ভেঙে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল বলেই হয়তো তার কপাল খুলেছে। মেজমামা আর মেজমামি দয়া করেছেন তার উপর। তবে কাকন বেগমের এহেন তিরস্কারমূলক কথা পূর্বাশা চুপচাপ সব সহ্য করলেও সহ্য করল না জায়ান। গম্ভীর কণ্ঠে সে বলে উঠল, আপনার গায়ের বর্ণটাও যে খুব একটা পরিষ্কার তেমন তো নয় বড় চাচি। কাকন বেগম যেন জায়ানের কথায় তেতে উঠলেন। ছেলেটা স্পষ্টভাষী, অন্যায় সহ্য করে না তিনি জানতেন, তাই বলে তার মুখের ওপর এভাবে কথা বলবেন? তাকে অপমান করবে ভাবতেও পারেননি তিনি। কিছুটা ঝাঝালো কণ্ঠেই কাকন বেগম বললেন, কি বলতে চাইছো তুমি জায়ান? জায়ান খাবার না খেয়েই প্লেটে পানি ঢালল, বসা থেকে উঠে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, পূর্বাশা এতদিন সম্পর্কে আপনাদের কার কি ছিল আমার জানার বিষয় না। আমি শুধুমাত্র জানি সে এখন আমার স্ত্রী, এ বাড়ির বউ। তাই আশা রাখছি আমার স্ত্রীকে এরপর দ্বিতীয়বার কেউ কিছু বলার দুঃসাহস করবেন না। আমি যে খুব বেশি ভালো ছেলে নই তা আপনারাও জানেন, আর আমিও জানি। কথাটা সম্পূর্ণ করেই হনহন করে নিজের কক্ষে হেঁটে গেল জায়ান। ক্রোধে ফুঁসে উঠলেন যেন কাকন বেগম। খাবার টেবিলে সকলের সম্মুখে নিজের ছেলের বয়সী ছেলেটা কেমন অপমান করে চলে গেল তাকে, অথচ কেউ কিছুই বলল না। এই বাড়িতে তার দাম নেই কি কোনো? ক্রোধে দিশেহারা হয়ে তিনি তাকালেন স্বামী জাহিদ চৌধুরীর পানে। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমার ভাইয়ের ছেলে কিভাবে অপমান করে গেল আমাকে? জাহিদ চৌধুরী উত্তর দিলেন না স্ত্রীর কথার, কারণ তিনি জানেন জায়ান মিথ্যা কিছু বলেনি। আর কথাটাও তো তুলেছিল কাকন বেগম নিজেই পূর্বাশাকে অপমান করে। জাহিদ চৌধুরী চুপ রইলেন, তবে মিসেস শিউ আর চুপ থাকতে পারলেন না। ঠান্ডা কণ্ঠেই তিনি বললেন, পৃথিবীর উন্নয়ন ঘটেছে। অসভ্যতার যুগ থেকে আমরা পা রেখেছি সভ্যতার যুগে, অথচ আমাদের মন মানসিকতার উন্নয়ন ঘটেনি মোটেই। আমাদের হৃদয়ে সেই আগের মতোই অসভ্য বর্বর তিক্তই রয়ে গেল। তাই তো এখনো আমরা মানুষকে বিচার করি তার গায়ের রং কিংবা বাহ্যিক সৌন্দর্য দিয়ে। কখনো একটা মানুষের সুন্দর মন, তার চরিত্র কিংবা তার যোগ্যতাকে খুঁজে ফিরি না। লজ্জায় অপমানে থমথমে হলো কাকন বেগমের মুখখানা। আর কিছুই বললেন না তিনি। কী বা বলবেন? মিসেস শিওর কথাগুলো যে যুক্তিসঙ্গত তা বেশ ভালোই জানেন কাকন বেগম। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। বেলা গড়ালো, সকাল গড়িয়ে বিকালের দেখা মিলেছে। সূর্যটাও তার দুপুরের প্রখর তাপ কমিয়ে একটু নিস্তেজ হয়ে পড়েছে। পূর্বাশা শুয়েছিল বিছানায়। তখনই কক্ষে প্রবেশ করল জায়ান। পূর্বাশাকে তাড়া দিয়ে বলল, তৈরি হয়ে নাও কৃষ্ণময়ী, আমরা বাইরে যাব। হুট করেই জায়ানের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল পূর্বাশা। লোকটা না দুপুরের খাবার খেয়েই ত্রিশামের সাথে বেরিয়েছিল কোথাও একটা। ফিরে এলো কখন সে তো টেরই পেল না। পূর্বাশা উঠল না তৈরি হতে, অবাক চোখে তাকিয়ে রইল জায়ানের দিকে। মেয়েটার মধ্যে কোনো হোলদোল না দেখে জায়ান ভ্রু কুচকালো, অতঃপর বলল, কি হলো, কি বললাম কানে যায়নি? তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, আমরা বেরোবো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। এটুকু বলেই কক্ষ থেকে প্রস্থান করলো জায়ান। পূর্বাশাও নিজের মতো করে তৈরি হতে শুরু করলো। অবশ্য তৈরি বলতে শুধু শাড়িটাই বদলেছে, আর কিছুই নয়। যতই সাজুক তাতে তার কালো চামড়া তো আর একদম ফর্সা হয়ে যাবে না, কিংবা তার উচ্চতা বেড়ে যাবে না। শুধু শুধু তাহলে সাজগোজ করে কি লাভ? তাছাড়া মেকআপ করে সাজগোজের বিষয়টা খুব একটা পছন্দ পূর্বাশা কোনো কালেই করতো না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। কিছু সময় বাদেই পূর্বাশা তৈরি হয়ে বেরিয়ে এলো বাইরে। পূর্বাশাকে বেরোতে দেখে জায়ান আর দেরি করল না একটু।
এমনকি একবারও তাকালো না ও মেয়েটার দিকে। গাড়িতে উঠে বসলো সে। পূর্বাশাও ধীরে সুস্থে এগিয়ে গিয়ে বসলো জায়ানের পাশে। ছেলেটা গাড়ি স্টার্ট করলো, এগিয়ে যেতে শুরু করলো সম্মুখের দিকে। গাড়ির মধ্যে আর কারোর সাথে কারো কথা হলো না। দুজনের মৌনব্রতের পাল্লাতেই গাড়ি পৌঁছে গেল তার গন্তব্যে। বিশাল এক শপিং মলের সামনে এসে গাড়িটা থামালো জায়ান। গাড়ির দরজা খুলে বাহিরে নামলো সে। নিজের পাশ ঘুরে এসে পূর্বাশার পাশের দরজা খুলে দিয়ে বলল, নামো, আমরা চলে এসেছি। পূর্বাশা অবাক হলো। অবাক চোখে শপিং মলটা দেখতে দেখতে শুধালো, আমরা এখানে কেন এসেছি? শপিং মলে মানুষ আসে কেন? প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন। এই লোক কি সোজা বাংলায় কোনো উত্তর দিতে পারে না? পূর্বাশার আর প্রশ্ন করল না কোনো। প্রশ্ন করলে দেখা যাবে জায়ান তার পৃষ্ঠে আবারও একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। তাই চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো পূর্বাশা। জায়ান সময় ব্যয় না করে হুট করে মেয়েটার ডান হাতের ভাঁজে হাত গলিয়ে নিজের শক্তপোক্ত পুরুষালী এক হাত। চকিত হলো পূর্বাশা। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল যেন। জায়ানের হঠাৎ এহেন স্পর্শ শিহরণ জাগ্রত করল তার সর্বাঙ্গ জুড়ে। গোল গোল চোখে সে চেয়ে রইল নিজ স্বামীর পানে। জায়ান খুব একটা পাত্তা দিল না সেদিকে। পূর্বাশার হাতটা শক্ত করে ধরে নিয়ে গেল শপিং মলের ভিতরে। চারপাশ চোখ বুলিয়ে বলল, তোমার যা যা প্রয়োজন হয় নিয়ে নাও। পূর্বাশার দৃষ্টি নত করল, নরম কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না, সব আছে আমার। জায়ান হাসল স্ত্রীর এমন বোকা বোকা কথা শুনে। তবে সে হাসি তার স্ত্রীর চোখে পড়ার আগেই যেন গিলে ফেলল। থমথমে কণ্ঠে বলল, এভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় তোমাকে তো তেমন কিছুই দেওয়া হয়নি। মনে করো এটা তোমার বিয়ের পাওনা। তোমার যা যা পছন্দ হয় নিয়ে নাও। পূর্বাশা বলতে চাইল আর কিছু, কিন্তু তাকে থামিয়ে দিল জায়ান। গভীর কণ্ঠে বলল, আমি যখন নিতে বলেছি তখন তোমাকে নিতেই হবে। এখন যত তাড়াতাড়ি নিবে ততই তোমার মঙ্গল। পূর্বাশা বুঝল জায়ান যখন বলেছে তখন আর না নিয়ে উপায় নেই। মেয়েটা মলের ভিতর ঘুরে ঘুরে প্রথমে কয়েকটা 3 পিস পছন্দ করলো। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ একটা কালো শাড়ি চোখে পড়তে চোখ আটকে গেল তার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল শাড়িটার দিকে। সেখানে দাঁড়ানো মলের একজন নারী কর্মীকে বলল, এই শাড়িটা একটু দেখান তো আপু। নারী কর্মীটি শাড়িটি দেখালো না পূর্বাশাকে। উল্টো বলল, আপনার গায়ের রং এমনি কালো ম্যাম, কালো শাড়ি আপনাকে মানাবে না। আপনি বরং অন্য কোনো রঙের শাড়ি দেখুন। পূর্বাশার মুখটা মলিন হলো। মেয়েটি ভুল কিছু তো বলেনি। কালো শরীরে কালো শাড়ি পরলে কেমন দেখাবে? পূর্বাশা কালো শাড়িটা থেকে দৃষ্টি সরালো। অন্য শাড়ির দিকে নজর ঘুরাতেই তার পিছনে থেকে ভেসে এলো জায়ানের শক্ত কণ্ঠস্বর। জায়ান ওই নারী কর্মীটিকে বেশ শক্ত করে বলল, আমার স্ত্রী ঠিক সে শাড়িতেই মানাবে যে শাড়ি আমার স্ত্রী পছন্দ করবে। আপনি ওই কালো শাড়িটা বের করুন। নারী কর্মীটি মুখটা চুপসে গেল। কালো শাড়িটা দ্রুততার সাথে বের করে দিল জায়ানের হাতে। পূর্বাশা বাধা দিল তাকে। নত কণ্ঠে বলল, আমাকে এই রঙে মানাবে না। পূর্বাশা কথাটা মুখ থেকে বের করার প্রায় সাথে সাথেই তাকে ধমকে উঠল জায়ান। ধমকের সুরে বলল, আমি জানতে চেয়েছি তোমার এই রঙে মানাবে নাকি মানাবে না। তোমার যখন এই শাড়ির দিকে একবার চোখ পড়েছে তখন এটা তুমি নিবে। জায়ানের ধমকে কেঁপে উঠল পূর্বাশা। বলল না আর কিছুই। তবে মনের মধ্যে খানিকটা অভিমান জমল মেয়েটার। এভাবে শপিং মলে সকলের সম্মুখে জায়ান তাকে ধমকাতে পারল। শাড়িটা সে নিবে এটা তো আস্তে নরম কণ্ঠেও বলা যেত। শপিং মলে সবাই তাকে কি ভাবছে? অভিমানে মুখ ঘুরিয়ে নিল পূর্বাশা। জায়ান পূর্বাশার আগের পছন্দ করা 3 পিসগুলোর সাথে কালো শাড়িটা এবং নিজে কিছু শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছে। তবে এই পুরো সময়টা চুপ্পি থেকেছে পূর্বাশা। একটাও কথা বলেনি সে। জায়ানও আগ বাড়িয়ে কিছু শুধায়নি আর। নিজ মনের মতো সবকিছু কিনে বিল পে করে এক হাতে শপিং ব্যাগগুলো নিয়ে অন্য হাতে আবারও পূর্বাশার হাতটা ধরে বেরিয়ে এলো শপিং মলের বাইরে। ইতোমধ্যে রাত নেমেছে ধরণীতে। চারদিকে কৃত্রিম আলোয় ভরে উঠেছে বেশ। লাল নীল আলোয় ব্যস্ত শহরটা যেন একটু ভিন্ন রূপই ধারণ করেছে। জায়ান হাতের শপিং ব্যাগগুলো গাড়ির মধ্যে রেখে পূর্বাশার হাত টেনে নিয়ে গেল কাছেই এক রেস্টুরেন্টে। বেশ নীরব ও সুন্দর পরিবেশ রেস্টুরেন্টটার। পূর্বাশাকে নিয়ে জায়ান বসল রেস্টুরেন্টের এক কোণের একটা টেবিলে। ওয়েটারকে ডেকে পূর্বাশাকে না জিজ্ঞেস করেই খাবার অর্ডার করলো সে। পূর্বাশা খেয়াল করলো জায়ান যে কয়টা খাবারই অর্ডার করেছে সব কয়টাই তার প্রিয় খাবার। কিন্তু তার প্রিয় খাবার কোনগুলো তা জায়ান কিভাবে জানলো? খোঁজ নিয়েছিল নাকি? পরক্ষণেই নিজের মনের
কোণে উকি দেওয়া ভাবনাগুলোকে দহন করলো পূর্বাশা। সে কি একটু বেশিই ভাবছে না? হয়তো সে জানেনি তার পছন্দ অপছন্দ। এমনই অজান্তেই ছেলেটা অর্ডার করে দিয়েছে এই খাবারগুলো। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রেস্টুরেন্ট থেকে একদম রাতের খাবার খেয়ে দিয়ে বাড়িতে ফিরল জায়ান আর পূর্বাশা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই জায়ান শুনতে পেল কাকন বেগমের কণ্ঠস্বর। বেশ তাচ্ছিল্যের স্বরে তিনি বললেন, আমাদের জায়ানকে নিয়ে আর পারি না বাপু। ওই তো বউয়ের রূপের স্ত্রী, তাকে নিয়ে আবার এত আদিক্ষেতা। বেশ কিছুটা সময় সদ্য বিয়ে করা বউয়ের সাথে ঘুরে বেশ ফুরফুরে মেজাজেই বাড়িতে ঢুকেছিল জায়ান। কিন্তু কাকন বেগমের এমন তিরস্কারমূলক কথা কর্ণে পৌঁছাতেই যেন মাথায় রক্ত উঠল টকবক করে। পূর্বাশা ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরল জায়ান। একটু এগিয়ে এসে কাকন বেগমের সম্মুখে দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, কাকিমণি, আমি বিয়েই করেছি আদিক্ষেতার করার জন্য। অল্প বাক্যে কথাটা শেষ করেই পূর্বাশাকে নিয়ে নিজের কক্ষের পানে হাঁটা ধরল জায়ান। একেবারে কক্ষে গিয়েই মেয়েটার হাত ছাড়ল সে। অন্য হাতে ধরে থাকা শপিং ব্যাগগুলো বিছানার উপরে রেখে তাকালো পূর্বাশার পানে। শান্ত কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে এসো। পূর্বাশা কোনো দ্বিরুক্তি করল না। ও বাড়ি থেকে বয়ে আনা লাগেজ হাতিয়েই খুঁজে পেল এক সেট 3 পিস। তা নিয়েই ওয়াশরুমে ঢুকে পড়ল মেয়েটা। খানিক সময় নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো পূর্বাশা। দেখলো জায়ান নিজের লাগেজে সুন্দর করে কাপড় গুছাচ্ছে। অবাক হলো পূর্বাশা। এই লোক কি কোথাও যাচ্ছে নাকি? কেবল কালই তো বিয়ে হলো তাদের। এর মধ্যে কোথায় যাচ্ছে লোকটা? প্রশ্ন করবে কি? কিন্তু হৃদয় যে তার এখনো শপিং মলের অভিমান বিদ্যমান। আবার লোকটা যাচ্ছে কোথায়? এই কৌতূহলও দমিয়ে রাখতে পারছে না সে। বেশ কিছুক্ষণ নিজের অভিমানের সাথে যুদ্ধ করে অভিমানটাকে পাশে সরিয়ে রেখে জায়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনি কি কোথাও যাচ্ছেন? জায়ান কাপড় গুছাতে গুছাতেই ছোট করে উত্তর দিল, কোথায়? কাল তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে চীনে ফিরে যাব আমি। জায়ান আবার চীনে চলে যাবে? হ্যাঁ, এর জন্যই তো তাদের বিয়েটা এত তাড়াহুড়োর মধ্যে হলো। কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি জায়ান চলে যাবে ভাবতে পারেনি পূর্বাশা। লোকটাকে কেমন এইটুকু সময়ের মধ্যেই আপন আপন ভাবতে শুরু করেছিল সে। কেমন ঢালের মতো তার সম্মুখে দাঁড়িয়ে সকলের তিরস্কারের উত্তর দিয়েছিল। আসলে তার ভাগ্যে ভালো মানুষগুলো খুব ক্ষণস্থায়ী, বেশি দিন থাকে না। পূর্বাশার চোখ দুটো ভরে এলো। তবে সে তা প্রকাশ করল না। প্রকাশ করল না বলতে প্রকাশ করতে পারেনি মেয়েটা। ছোটবেলা থেকে এই ভদ্র সমাজে ভদ্র মানুষদের তিরস্কার, নিন্দার কটুবাক্যে মেয়েটা ভীষণভাবে গুটিয়ে নিয়েছিল নিজেকে। নিজের চেহারা, গায়ের রং, উচ্চতা, শারীরিক কাঠামো নিয়ে দিন দিন হীনমন্যতায় শিকার হতে হতে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতেই যেন ভুলে গেছে সে। ফলস্বরূপ স্বল্পভাষী, ভীত এবং চাপা স্বভাবের হয়ে উঠেছে পূর্বাশা। এত সহজে নিজের ভেতরের অনুভূতি সে প্রকাশ করতে পারল না। খুব ইচ্ছে করছিল তার একবার মুখ ফুটে বলতে, আর কয়টা দিন থেকে গেলে হয় না? কিন্তু নিজের স্বভাব দোষে সে কথাও বলতে পারল না সে। নীরবে নিঃশব্দে শুয়ে পড়ল বিছানার এক পাশে। জায়ান ধীরে সুস্থে কাপড়গুলো গুছিয়ে এগিয়ে গেল বিছানার পানে। বিছানার এক পাশে কতক্ষণ ঝিম মেরে বসে রইল। ভাবল কিছু একটা, অতঃপর ধীরে সুস্থে একটু এগিয়ে বসল পূর্বাশার পাশে। মৃদু কণ্ঠে বলল, ঘুমিয়েছ কৃষ্ণময়ী? নিস্তব্ধ রজনীতে এমন আদরে ডাকে নড়েচড়ে উঠল পূর্বাশা। অবশ্য সে তন্দ্রায় আচ্ছন্ন নয়, শুধুমাত্র চোখ বন্ধ করে বিছানায় পড়েছিল এতক্ষণ। জায়ানের ডাকে চোখ মেলে তাকালো মেয়েটা। ছোট করে উত্তর দিল, না। জায়ান নিজের হাত বাড়িয়ে পূর্বাশার এক হাত মুঠোবন্দি করল। আবদারের সুরে বলল, চলো না, আজ রাতটা চন্দ্রবিলাসেই পাড়ি দেই আমরা দুজন। কি নিদারুণ আবদার! এই আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য আছে নাকি কারো? পূর্বাশাও ফিরিয়ে দিতে পারল না জায়ানকে। তার হাতে হাত রেখেই উঠে বসল মেয়েটা। জায়ান চোখে হাসল। স্ত্রীর হাত ধরে আলতো পায়ে হেঁটে এলো তার কক্ষের সাথে সংযুক্ত ঝুল বারান্দায়। বারান্দার একপাশে স্থান পাওয়া সুন্দর ঝুলন্ত দোলনায় বসালো পূর্বাশাকে। অতঃপর মেয়েটার হাতে হাত রেখে জায়ানও বসে পড়ল তার পাশে। পূর্বাশা ঘাড় বাঁকিয়ে তাকালো বাইরের দিকে। আকাশে গোল থালার মতো এক রূপালী চাঁদ জ্বলজ্বল করছে। চারদিকে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে তার মিষ্টি আলোর দ্বারা। পূর্বাশা কিঞ্চিৎ সময় নিয়ে তাকিয়ে রইল আকাশের পানে। সেদিকে দৃষ্টি রেখেই বলল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর। জায়ান তাকালো না আকাশের পানে।
তার দৃষ্টি নিবন্ধ চাঁদের আলো গায়ে মেখে বসে থাকা পূর্বাশার পানে। চাঁদের আলোয় কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। হতে পারে পূর্বাশা মেয়েটা অসুন্দর, কিন্তু জায়ানের দৃষ্টিতে পৃথিবীর সকল নারীদের তুলনায় অধিক সুন্দরী সে। কেন যেন এই মেয়েটা ব্যতীত জায়ানের জন্য অন্য কোনো নারীর পানে নজরে যায় না। কি আছে এই মেয়েটার মধ্যে জানা নেই জায়ানের। সে শুধুমাত্র এইটুকু জানে যে এই নারী ব্যতীত তার আর কোনো গতি নেই। দীর্ঘক্ষণ জায়ানকে চুপ করে থাকতে দেখে তার দিকে ফিরে তাকালো পূর্বাশা। আবার বলল, চাঁদটা সুন্দর না? ধ্যান ভাঙল জায়ানের, তবে সে দৃষ্টি ফেরালো না। মেয়েটার পানে দৃষ্টি নিবন্ধ রেখেই বলল, আমার কৃষ্ণময়ীর থেকে অধিক নয়। জায়ানের কথায় ঠোঁট প্রসারিত করে তাচ্ছিল্যের হাসি হাসল পূর্বাশা। অতঃপর বলল, কুৎসিত বলে তিরস্কার করছেন? জায়ান উত্তর দিল না পূর্বাশার কথায়, শুধুমাত্র হাসল একটুখানি। অতঃপর হুট করেই মাথা রাখল মেয়েটার কাঁধে। মৃদু কণ্ঠে বলল, তুমি যে আকাশের চাঁদের চেয়েও অধিক রূপসী, তাই তো আমি তোমার পানে চেয়ে থাকি, আমার চাঁদ বদনী স্নিগ্ধ প্রিয়সী। এইটুকু বলে একটু থামল জায়ান, আবার বলল, তুমি নিজেও জানো না কৃষ্ণময়ী তুমি ঠিক কতটা সুন্দর। পূর্বাশা যেন আজ অবাক হয়ে যাচ্ছে জায়ানের কথাগুলোতে। জায়ানকে পূর্বাশার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বিষয়টা নিতান্তই আজ মিথ্যে মনে হচ্ছে। জায়ানের চোখে কণ্ঠে আজ যেন সে অন্য এক অনুভূতির অস্তিত্ব টের পাচ্ছে। তার ধারণা কি সত্যি? তবে কি জায়ান ভালোবাসে তাকে? কিন্তু মন যে মানতে চাইছে না। সে বারবার বলছে, তোর মতো কুৎসিত মেয়েকে কেউ ভালোবাসতে পারে না, কেউ না। তাছাড়া মাত্র একদিন হয়েছে তাদের বিয়ে। এর আগে জায়ান না তার সাথে কথা বলেছে, না কখনো তেমনভাবে দেখেছে। তাহলে ভালোবাসাটা কিভাবে হলো? হয়তো সবটাই তার ভুল ধারণা। পূর্বাশার ভাবনার মধ্যেই আবার মুখ খুলল জায়ান। মৃদু কণ্ঠে বলল, আমি চলে গেলে তুমি মিস করবে আমাকে? পূর্বাশা চিন্তায় পড়ল। সত্যি সে কি মিস করবে জায়ানকে? তার কি খুব মনে পড়বে তার এর সদ্য বিবাহ হওয়া একদিনের স্বামীকে? কোনো উত্তর খুঁজে পেল না মেয়েটা। যদি পেয়েও থাকে হয়তো উত্তর দিল না সে। নিজ থেকে আবার প্রশ্ন করল, আবার আসবেন কবে? তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। বিষাদভরা কণ্ঠে বলল, খুব শীঘ্রই আমি আবার তোমার কাছে ফিরে আসবো কৃষ্ণময়ী। এরপর চুপচাপ হয়ে গেল দুজনই। দুই পাশ থেকে কেউই আর কথা বলল না কোনো। কিঞ্চিত সময় নিয়ে পূর্বাশা চাঁদটাকে দেখল ভালোভাবে। আবার জায়ানের পানে চেয়ে বুঝতে পারল লোকটা তার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। ভারী নিঃশ্বাস পড়ছে তার নাসার রন্ধ্র থেকে। পূর্বাশা আর নড়ল না। নিজের কাঁধ পেতে ঘুমাতে দিল স্বামীকে। লোকটা তো কাল চলেই যাবে। তারপর আবার কবে, কত মাস পর তাদের দেখা হবে জানা নেই। আজ শেষ রাতটা না হয়ে তার কাঁধেই মাথা রেখে ঘুমাক ছেলেটা। তাছাড়া জায়ানের এভাবে তার কাঁধে মাথা রেখে ঘুমানো কেমন অদ্ভুত একটা শান্তিও পাচ্ছে মেয়েটা। কেমন প্রশান্তিতে ভরে যাচ্ছে তার হৃদয়টা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাত গড়ালো। ফজরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল জায়ানের। পিটপিট করে চোখ খুলে আবিষ্কার করল সে এখনো ঘুমিয়ে রয়েছে পূর্বাশার কাঁধে মাথা রেখে, আর মেয়েটা তাকিয়ে রয়েছে বাইরের দিকে আকাশে। তবে কি পূর্বাশা সারা রাত এভাবে না ঘুমিয়ে তার মাথা কাঁধে নিয়ে বসেছিল? চমকালো জায়ান। দ্রুতই সরে আসতে চাইল পূর্বাশার কাঁধ থেকে। সারা রাত এভাবে ঘাড় বাঁকিয়ে মেয়েটার কাঁধে মাথা দিয়ে রাখার কারণে ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করল জায়ান। নিজের অজান্তেই আহমূলক ব্যথাতুর ধ্বনি বেরিয়ে এলো ছেলেটার কণ্ঠ থেকে। হচকচালো পূর্বাশা। ত্বরিত গতিতে সে ফিরে তাকালো জায়ানের দিকে। নিজের ঘাড়েও কিছুটা ব্যথা অনুভব করল সে। দ্রুত হাত দিয়ে ঘাড় চেপে ধরল মেয়েটা। জায়ানের পানে তাকিয়ে বলল, উঠে গেছেন আপনি? কপট রাগ দেখালো জায়ান। কিছুটা ক্রোধপূর্ণ কণ্ঠে বলল, আমাকে ডাকলে না কেন? আপনার ঘুম নষ্ট করতে চাইনি আমি। তাই বলে সারা রাত নিজে না ঘুমিয়ে বসে থেকে তোমার কাঁধে আমার মাথা নিয়ে আমাকে ঘুমাতে দিবে? পূর্বাশা দৃষ্টি নত করল, নরম কণ্ঠেই বলল, একদিনই তো, আজই তো আপনি চলে যাবেন, আবার কবে আমাদের দেখা হয় কে জানে। জায়ান থমকালো। দৃষ্টি শীতল হলো তার। আজ তাকে চলে যেতে হবে ভাবতেই বিষাদে পরিপূর্ণ হলো হৃদয়। আর কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে বারান্দা ত্যাগ করে কক্ষে প্রবেশ করল সে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। বেলা গড়িয়েছে। সূর্যটাও বেশ উজ্জ্বলভাবে জায়গা দখল করে নিয়েছে আকাশে।
পূর্বাশাকে নিয়ে জায়ান বেশ অনেকক্ষণ আগে তাদের বাড়ি থেকে পূর্বাশাদের বাড়িতে এসেছে। মূলত আবার ফিরে আসার আগ পর্যন্ত মেয়েটা এই বাড়িতেই থাকবে। মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তো ও বাড়িতে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে গিয়েও থাকবে। ঘণ্টাখানেক নিজের শ্বশুর বাড়িতে কাটিয়ে উঠে দাঁড়ালো জায়ান। এবার যে তাকে যেতে হবে। পূর্বাশা এই বাড়িতে এসেই তার নিজ কক্ষে ঢুকেছে, আর জায়ান বসেছিল শ্বশুর চাচা শ্বশুরদের সাথে গল্পে। ছেলেটা সকলের মধ্যে থেকে উঠে এগিয়ে গেল পূর্বাশার কক্ষের দিকে। দরজায় টোকা দিয়ে বলল, আসবো? পূর্বাশা কথা বলছিল পূর্ণতার সাথে। হঠাৎ জায়ানকে দেখে পূর্ণতা উঠে গেল কক্ষ থেকে। জায়ান একবার সেদিকে তাকিয়ে ঢুকলো কক্ষের দিকে। পূর্বাশাও এতক্ষণে বসা থেকে উঠে এসে দাঁড়িয়েছে জায়ানের সম্মুখে। জায়ান হুট করেই একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। নিজের 2 হাত বাড়িয়ে আলতোভাবে ধরল পূর্বাশার 2 গাল। মুখটা একটু উঁচু করে ধরে ঠোঁট ছোঁয়ালো পূর্বাশার ললাটের মধ্যখানে। কেঁপে উঠল মেয়েটা। চোখ মুখ খিচে বন্ধ করে নিল সাথে সাথে। জীবনের প্রথম কোনো পুরুষের এত গভীর স্পর্শে যেন শিহরণ জাগলো মেয়েটার অঙ্গে। কেমন অস্থির দেখাচ্ছে পূর্বাশার মুখশ্রী। মেয়েটার মুখ পানে তাকিয়ে আলতো হাসল জায়ান। মৃদু কণ্ঠে বলল, চোখ খোলো কৃষ্ণময়ী। জায়ানের আদেশেও চোখ খুলল না পূর্বাশা। এভাবেই পড়ে রইল যেন। জায়ান আবার বলল, চোখ খোলো কৃষ্ণময়ী। পূর্বাশা পিটপিট করে খুলল চোখ জোড়া। সাথে সাথেই জায়ান আবার চুমু খেলো মেয়েটার চোখের পাতায়। তবে এবার আর চোখ বন্ধ করল না পূর্বাশা, বরং চকিত দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ানের পানে। ছেলেটার চোখে মুখে মুহূর্তে বিষাদের ছায়া লেপটে গেল। কাতর কণ্ঠে সে বলল, আমি চলে যাচ্ছি কৃষ্ণময়ী। পূর্বাশার হৃদয় ভার হলো। মলিন কণ্ঠে শুধালো, এখনই চলে যাবেন? তুমি নিজের খেয়াল রাখবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, একদম উল্টাপাল্টা কিছু চিন্তা ভাবনা করবে না, সবসময় নিজেকে এবং আমাকে নিয়ে ভাববে, ঠিক আছে? আমি পৌঁছে কল করব। কথাটা বলেই জায়ান ছেড়ে দিল পূর্বাশাকে। পিছন ঘুরে কক্ষ থেকে বেরিয়ে যেতে উদ্যত হতেই তার এক হাত টেনে ধরল পূর্বাশা। থমকে দাঁড়ালো ছেলেটা। পূর্বাশা একটু এগিয়ে এলো জায়ানের পানে। কাতর কণ্ঠে বলল, সাবধানে যাবেন। জায়ান শুনল কথাটা, তবে উত্তর দিল না কোনো। পিছন ফিরে একবার দেখলও না পূর্বাশাকে। এই মুহূর্তে মেয়েটার দিকে তাকালেই হয়তো দুর্বল হয়ে পড়বে সে। এই মেয়েটার মুখটাই যে তাকে দুর্বল করে দেয়। জায়ান যেভাবে পিছন ঘুরে দাঁড়ানো ছিল, হাত ছাড়িয়ে নিঃশব্দে সেভাবেই বেরিয়ে গেল কক্ষ থেকে। বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল এয়ারপোর্টের দিকে। স্বামীর বিদায়ে অন্তরে ভয়াবহ ব্যথা নিয়ে তাকে শুধুমাত্র দেখে গেল পূর্বাশা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। সময় প্রবাহমান, সে বসে থাকে না কারোর জন্য। বাধাহীন নদীর স্রোতের ন্যায় বয়ে চলেছে। সময়ের এই প্রবাহমান গতিতেই এর মধ্যে কেটে গেল কয়েকটা মাস। এতগুলো দিনের মাঝে জায়ান আর দেশে ফেরেনি। দুজন দুজনের সাথে মুখোমুখি দেখাও হয়নি আর। এই মোবাইলে কথা হয়েছে আর মাঝে মাঝে ভিডিও কলে। তাতে খুব একটা উন্নতি হয়নি তাদের সম্পর্কের। সম্পর্কটা যেন পড়ে আছে সেই আগের স্থানেই। এভাবে দেখা সাক্ষাৎ বিহীন কি আর সম্পর্কর উন্নতি হয়? বর্ষাকাল। ষড়ঋতুর এই বাংলাদেশের ঋতুচক্রের পরিক্রমায় এখন স্থান করে নিয়েছে বর্ষাকাল। যখন তখন হুটহাট কালো মেঘে ঢেকে ঝুমঝুমিয়ে ভিজিয়ে দিচ্ছে প্রকৃতি। আবার কখনো কখনো সারাদিন ধরে চলছে বর্ষার প্রবল বর্ষণ। এই যে এখন এই রাতেও বর্ষার চিরচেনা এই আচরণেই প্রবল বর্ষণে দিশেহারা চারপাশ। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত প্রায় 11টা। কিন্তু বৃষ্টি থামার নাম নেই একটু। পূর্বাশা বিছানায় শুয়ে শুয়ে মেসেজে কথা বলছিল জায়ানের সাথে। প্রতিদিন কলে কথা বললেও আজ কেন যেন ছেলেটা মেসেজে কথা বলতে চাইল। পূর্বাশাও বারণ করল না। কথা বলার এক পর্যায়ে ছেলেটা মেসেজ করলো, দরজা খোলো। পূর্বাশা অবাক হলো, এত রাতে লোকটা চিনে বসে আবার তাকে দরজা খুলতে বলছে কেন? বাড়ির কোনো লোকও বাহিরে নেই। উল্টো বৃষ্টি দেখে আজ সবাই একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পূর্বাশা অবাক হয়েই উত্তর দিল, কেন? এত প্রশ্ন করছো কেন? দরজা খুলতে বলেছি, দরজা খোলো। পূর্বাশা আর প্রশ্ন করল না। জায়ানের কল কেটে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে নামলো। বৃষ্টির কারণে বিদ্যুৎও নেই। তাই মেয়েটা মোবাইলের ফ্ল্যাশ নিয়েই আস্তে ধীরে গিয়ে খুলল বাড়ির সদর দরজা। দরজা খুলে সামনে তাকাতেই যেন চমকে উঠল পূর্বাশা। বৃষ্টিতে ভিজে যাবথাবু হয়ে দাঁড়িয়ে আছে জায়ান। পূর্বাশা যেন বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল।
জায়ান এখানে এলো কিভাবে? লোকটা চীনে ছিল না? তাহলে হঠাৎ বাংলাদেশে এলো কিভাবে? আচ্ছা, সে ভুল দেখছে না তো? হ্যাঁ, তাই হতে পারে। নিজের দুই হাতে তুলে চোখ দুটো ভালোভাবে ডলে আবার তাকালো সম্মুখের দিকে। না, সে ভুল দেখছে না, সত্যিই জায়ান দাঁড়িয়ে আছে। পূর্বাশা হতবাক সুরেই বলল, আপনি এভাবে? জায়ান যেন একটু বিরক্ত হলো এবার। সেই কত দূর থেকে এসেছে, দেশে এসে আবার বৃষ্টির কবলে পড়ে নাজেহাল অবস্থা। এই মেয়ে কিনা তাকে এখনো বাহিরে বৃষ্টির মধ্যেই দাঁড় করিয়ে রেখেছে। কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়েই জায়ান বলল, আগে ভিতরে তো ঢুকতে দেবে, নাকি বৃষ্টিতে ভিজে এভাবেই দাঁড়িয়ে থাকবো আমি? পূর্বাশা থতমত খেলো জায়ানের কথায়। সে তো অবাকের চোটে বাস্তব ভুলেই বসেছিল। জায়ানের কথা শুনে দ্রুত পূর্বাশা সরে দাঁড়ালো দরজার কাছ থেকে। অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, আসুন। বাড়ির ভেতরে ঢুকলো জায়ান। ভেজা জামা কাপড় নিয়ে আর কোথাও দাঁড়ালো না সে। হাতের লাগেজটা নিয়ে সোজা চলে গেল পূর্বাশার কক্ষে। মেয়েটাও পিছু পিছু গেল তার। কক্ষে ঢুকেই জায়ানের উদ্দেশ্য প্রশ্ন করল, আপনি এই সময়ে যে আর দেশে ফিরবেন তা তো আগে থেকে জানাননি? জায়ান লাগেজ খুলে নিজের জামাকাপড় বের করতে করতেই বলল, ভেবেছিলাম হুট করে এসে তোমাকে চমকে দেব, কিন্তু এয়ারপোর্টে নামার পর এই বৃষ্টি আমাকে চমকে দিল। সেই সন্ধ্যায় এসে এয়ারপোর্টে নেমেছি। বৃষ্টি থামবে থামবে বলে এতক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু সে তো থামার নামগন্ধই নিচ্ছিল না। শেষে উপায় না পেয়ে বৃষ্টিকে মাথায় নিয়ে ভিজে ভিজেই চলে এলাম। কথাটা সম্পূর্ণ করেই জায়ান তার জামাকাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। পূর্বাশাও আর দাঁড়ালো না। লোকটা চীন থেকে এসে সেই সন্ধ্যা থেকে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি তার। মেয়েটা দ্রুত গেল রান্নাঘরের দিকে। ফ্রিজ খুলে রাতে তাদের খাবার খাওয়ার পর বেঁচে থাকা ভাত তরকারি বের করে গরম করলো। সাথে একটা ডিম ভেজে নিল জায়ানের জন্য। ততক্ষণে জায়ানও ওয়াশরুম থেকে বেরিয়ে হাঁচির প্রতিযোগিতায় নেমেছে। পূর্বাশা গিয়ে খাবার রাখলো বিছানার উপরে, অতঃপর বলল, আপনার বোধহয় ঠান্ডা লেগেছে, তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর ওষুধ দিচ্ছি আমি। জায়ান হাঁচি দিতে দিতেই খেতে বসলো। ক্ষুধাও লেগেছিল বেশ, তাই আর দেরি করেনি বেশি। খাওয়া দাওয়া শেষ করে পূর্বাশার দেওয়া ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল সে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাতের সাথে পাল্লা দিয়ে যেন বেড়ে চলছে বৃষ্টির প্রকোপ। চারদিকে বৃষ্টির ঝরঝরে ধ্বনি ছাড়া শোনা যাচ্ছে না কিছু। বর্ষণের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় জনমানবও সব নিমজ্জিত হয়ে পড়েছে নিদ্রাবিলাসে। শুধুমাত্র ঘুম নেই পূর্বাশার চোখে। জায়ানও হয়তো ঘুমিয়েছে, কিন্তু ঘুমের ঘুরে কেশে উঠেছে বারংবার। কেমন ছটফট করছে ছেলেটা, আবার নাক টানছে। আচ্ছা, জ্বর আসেনি তো লোকটার? যে পরিমাণে বৃষ্টিতে ভিজেছে তাতে লোকটার জ্বর আসাটা খুব অস্বাভাবিক কিছু না। এতদিন পর দেশে ফিরল জায়ান। এসে না দুই দণ্ড বইয়ের সাথে কথা বলতে পারল, আর না অন্যদের সাথে। এর মধ্যে অসুখ বাঁধিয়ে বসেছে। পূর্বাশা কি একবার ছেলেটার কপালে হাত রেখে দেখবে জ্বর এসেছে কিনা? কেমন একটা ইতস্তত লাগছে, কিন্তু লোকটার অবস্থাও ভালো ঠেকছে না। শরীরে কাঁথা জড়ানোর পরও শীতে কেমন গুটিসুটি মেরে গেছে। নিজেকে ধাতস্থ করল পূর্বাশা। জায়ান ওর স্বামী, তার জ্বর এসেছে কিনা তা দেখা ওর কর্তব্য। এতে এত ইতস্তত বোধের কি আছে? নিজের ইতস্তত বোধকে পাশে ঠেলে ডান হাতটা কপালে ছোঁয়ালো জায়ানের। অমনি চমকে উঠল মেয়েটা। এ কি, জ্বরে পুড়ে যাচ্ছে? বিছানায় দ্রুত উঠে বসল পূর্বাশা। অস্থির হলো তার চিত্ত। হাতের সাহায্যে মাথার উপরে ঢিলে হয়ে যাওয়া খোপাটা বাঁধল আটসাট করে। দ্রুত পায়ে বিছানা ছেড়ে আলমারির কাছে গেল মেয়েটা। সেখান থেকে একটা কম্বল এনে জড়িয়ে দিল জায়ানের শরীরে। অতঃপর কক্ষ থেকে বেরিয়ে গেল পূর্বাশা। কিঞ্চিত সময় বাদেই ফিরে এলো বাটি ভর্তি পানি আর কাপড় নিয়ে। জায়ানের পাশে বসে আলতো হাতে জলপট্টি দিতে শুরু করলো তার মাথায়। জায়ানও কপালের শীতলতার অনুভবে একটু শান্ত হলো। ছটফটানি কমল তার। হুট করেই সে হাতটা ধরে ফেলল পূর্বাশার। চোখ জোড়া খুলল নিভু নিভু ভাবে। দুর্বল কণ্ঠে শুধালো, আমায় একটু জড়িয়ে ধরবে কৃষ্ণময়ী? কি নিদারুণ আবদার! ঝংকার তুলল পূর্বাশার হৃদয়ে। শিহরণ জাগ্রত হলো মেয়েটার সর্বাঙ্গে। বাহিরে চলমান তুফান যেন স্থান করে নিল তার চিত্তেও। তবে খুব সহজে হাত বাড়িয়ে সে নিজের সাথে জড়িয়ে নিল না জায়ানকে। ছেলেটা আশাহত হলো বোধহয়। কৈফিয়তের সুরে বলল, বক্ষস্থলে শান্তি পাচ্ছি না কোনো রূপে। ভীষণ অশান্তি লাগছে আমার। তুমি যদি একটু নিজের সাথে জড়িয়ে নিতে আমায়। এটুকু বলতেই তাকে থামিয়ে দিল পূর্বাশা। হুট করেই জড়িয়ে ধরল জায়ানকে। নিজের স্বামীর এমন আকুলতা ভরা আবদার আর ফিরিয়ে দিতে পারল না মেয়েটা।
নারী দেহের উষ্ণতায় উত্তেজিত হলো জায়ানের পুরুষ সত্তা। নিষিদ্ধ চাওয়াগুলো মাথাচাড়া দিয়ে উঠল। এই অসুস্থ দুর্বল শরীরেও নিজের ভিতরকার চাহিদা দমন করে রাখল ছেলেটা। সে এভাবে ছুতে চায় না পূর্বাশাকে, সে নিজের ভালোবাসার দ্বারা হারিয়ে যেতে চায় পূর্বাশার ভালোবাসায়। কোথাও একটা জায়ান শুনেছিল নারী দেহ ছোঁয়া খুব সহজ, তবে তার হৃদয়ে ছোঁয়া সাধনার বিষয়। জায়ান সাধনা করতে চায়। সে আগে পূর্বাশার মন ছুতে চায়, তারপর তার ভালোবাসা পেতে চায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। সময় থেমে থাকে না। শত বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সে বয়ে চলে নিজের গতিতে। এই যে জায়ানের অসুস্থতা মোটেই থামিয়ে রাখতে পারেনি সময়কে। তার জ্বর সর্দি কাশির ভিতরেই কেটে গেছে প্রায় একটা সপ্তাহ। জায়ানের আবার ফেরার সময় চলে এসেছে। খুব স্বল্প সময়ের জন্য বিশেষ এক কাজে দেশে ফিরেছিল। আর সেই বিশেষ কাজ হলো পূর্বাশাকেও নিজের সাথে করে চিনে নিয়ে যাওয়া। সবটা ঠিকঠাক করে প্রথমে ভেবেছিল পূর্বাশাকে চলে আসতে বলবে, কিন্তু একা একা এতটা পথ পূর্বাশা পাড়ি দিবে সায় দেয়নি জায়ানের হৃদয়। যদিও বিষয়টা বাড়ির সবাই জানলেও পূর্বাশাকে এখনো জানানো হয়নি। ভেবেছিল চমক দিবে, কিন্তু তার আগেই নিজের জ্বর কাশি বাঁধিয়ে নিল সে। তবে এখন একটু সুস্থ জায়ান। রাতের আধারে নিমজ্জিত চারিদিক। যদিও খুব বেশি রাত হয়নি এখনো, ঘড়ির কাঁটায় কেবল রাত 8টা। জায়ান বসেছিল কক্ষেই। পূর্বাশা মিসেস শিওর সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে এলো কক্ষে। জায়ান একটু সুস্থ হতেই তারা ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছে। পূর্বাশাকে কক্ষে ঢুকতে দেখি জায়ান উঠে দাঁড়ালো বিছানা থেকে। হেঁটে গিয়ে মুখোমুখি দাঁড়ালো পূর্বাশার। অতঃপর বলল, তোমার যা প্যাকিং করার আছে করে নাও, পরশু সকালে ফ্লাইট। পূর্বাশা অবাক হলো। চীনে যাবে জায়ান? তাহলে সে প্যাকিং করবে কেন? পূর্বাশা খানিকটা অবাক কণ্ঠে শুধালো, আমি প্যাকিং করব কেন? কারণ তুমিও যাচ্ছ আমার সাথে। পূর্বাশা যেন এবার অবাক হলো আরো। সে কোথায় যাবে? চীনে? কেন যাবে? আত্মীয় স্বজন মা বাবা সকলকে ছেড়ে অত দূরে গিয়ে সে থাকবে কিভাবে? তাছাড়া হুট করে এ কথা বলার মানে কি? নিশ্চয়ই জায়ান মজা করছে তার সাথে। কিছুটা ভরকানোর সুরেই পূর্বাশা শুধালো, আপনি মজা করছেন আমার সাথে, তাই না? মজা করব কেন? আমি দেশে এসেছি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। জায়ানের কথায় যেন আটকে উঠল পূর্বাশা। ব্যস্ত কণ্ঠে বলল, আমি যাব না। বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে আমি দূর দেশে গিয়ে কিভাবে থাকব? আমি তাদের ছেড়ে থাকতে পারবো না। জায়ানের দৃষ্টি শীতল হলো। পূর্বাশার পানে তাকিয়ে শান্ত কণ্ঠে সে বলল, আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জায়ানের কথায় কি ছিল জানা নেই, তবে হৃদয়ে এক অন্যতম অনুভূতি অনুভব করল মিতা। পূর্বাশা নিজের কণ্ঠে আর না উচ্চারণ করার শক্তি পেল। রাজি হয়ে গেল জায়ানের কথায়, স্বামীর সাথে ভিনদেশে পাড়ি দিতে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রৌদ্রোজ্জ্বল দিন। বর্ষাকালের প্রবল বর্ষণে চারদিকটা নাজেহাল হয়ে থাকলেও আজ বৃষ্টি নেই কোনো। হয়তো আজ জায়ান আর পূর্বাশার ফ্লাইট রয়েছে বলে সৃষ্টিকর্তা তাদের পানে একটু মুখ তুলে চেয়েছেন। এয়ারপোর্টের সকল কার্যক্রমের সমাপ্তি ঘটিয়ে প্লেনে চেপে বসল জায়ান আর পূর্বাশা। মেয়েটার এই প্রথম আকাশপথে ভ্রমণ। নিজেকে কেমন ভীত লাগছে। আবার বলতেও পারছে না জায়ানকে কিছু। লোকটা কি ভাববে তাকে? এই আধুনিক যুগে বসবাস করে কিনা প্লেনে ভয় পাচ্ছে। নিশ্চয়ই গিয়েও ভিতর ডিম। যথাসময়ে প্লেন ছাড়লো এয়ারপোর্ট থেকে। নিচ থেকে প্লেনটা উপরের দিকে ওড়ার সময় ঝাঁকুনি দিল একটা। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল পূর্বাশা। খামচে ধরল বসে থাকা সিটের হাতলটা। জায়ান বোধহয় বুঝল পূর্বাশার ভয়টা। সে নিজের হাতটা বাড়িয়ে শক্ত করে ধরল পূর্বাশার এক হাত। নিজের হাতে কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো মেয়েটা। জায়ান নিজের দৃষ্টি দ্বারা আশ্বস্ত করল পূর্বাশাকে, ভরসা দিল প্রিয় স্ত্রীকে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। পরিষ্কার চীনের আকাশ। সুন্দর এক পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। চারদিকে অতি আধুনিক চীন দেশীয় জনগণের আনাগোনা। অতি ফর্সা সুন্দর চেহারার অধিকারী সকলে। তবে এই সকল সৌন্দর্যের মধ্যে সকলের যেন শুধু একটাই কমতি, তা হলো ছোট ছোট মার্বেলের মতো চক্ষুদ্বয়। হয়তোবা এতদিন বাংলাদেশের সুন্দর সুন্দর বড় চোখ দেখতে দেখতে পূর্বাশার এমন মনে হচ্ছে। পূর্বাশা ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখল সকল নারীরাই কেমন শার্ট প্যান্ট ফ্রক কিংবা অতি আধুনিক পোশাকে নিজেকে সাজিয়েছে।
শুধু একমাত্র সে নিজেই থ্রি পিস পরে ওড়না দ্বারা খুব সুন্দরভাবে শরীর ঢেকে দাঁড়িয়ে রয়েছে চীনের এয়ারপোর্টে। আচ্ছা, অমন পোশাক যদি পূর্বাশা নিজে পরতো তবে কেমন লাগতো? নিজের ভাবনায় ডুব দিল মেয়েটা। তবে অতি আধুনিক পোশাকে নিজের প্রতিচ্ছবি দেখার মতো সুযোগ সে পেল না। তার আগেই তার ভাবনা থেকে এক প্রকার টেনে হিচড়ে বের করে আনলো জায়ান। এক হাতে লাগেজ আর অন্য হাতে পূর্বাশার হাত ধরে নিয়ে গেল একটা ট্যাক্সির সম্মুখে। চীনের ভাষায় ট্যাক্সি চালকের সাথে কিঞ্চিত সময় নিয়ে কথা বলে পূর্বাশাকে নিয়ে জায়ান উঠে বসল ট্যাক্সিতে। পূর্বাশা মনোযোগ দিয়ে শুনল জায়ান আর ট্যাক্সি চালকের চীনের ভাষায় কথোপকথন। মেয়েটা বোঝার চেষ্টা করলো দুজন ঠিক কি বলছিল। বেশ অনেকক্ষণ চেষ্টা করেও দুজনের ভাষা তো বুঝলো না, উপরন্তু মনে হলো তাকে গালি দিচ্ছে। কি সব চ্যাংচুং ফুফা। প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে এক বিশাল বিল্ডিং এর সামনে ট্যাক্সিটা দাঁড়ালো। পূর্বাশার পানে তাকিয়ে জায়ান বলল, নামো, আমরা চলে এসেছি। পূর্বাশা নেমে দাঁড়ালো। ট্যাক্সি চালকের ভাড়া মিটিয়ে দিয়ে পূর্বাশাকে নিয়ে এলো ওই বিশাল বিল্ডিংটার চতুর্থ তলায়। পূর্বাশা গোল গোল চোখে দেখছে চারপাশটা। চারদিকে শুধু আধুনিকতার ছোঁয়া। জায়ানকে দরজা খোলার সময়ও কোনো তালা চাবির প্রয়োগ দেখল না পূর্বাশা। কি একটা পাসওয়ার্ড তুলে দিতেই দরজাটা খুলে গেল। অতঃপর হাতের লাগেজটা নিয়ে দরজা ঠেলে জায়ান ভিতরের দিকে গেল। পূর্বাশাকে বলে গেল, তুমি এখানেই দাঁড়াও, আমি যাব আর আসব। পূর্বাশা দাঁড়িয়ে রইল দরজার সম্মুখেই। উৎসুক ভঙ্গিতে বোঝার চেষ্টা করলো জায়ান ঠিক কি করতে চাইছে। খানিক পরেই জায়ান হাতে ছোটখাটো একটা বরণডালা নিয়ে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। অবাক হলো পূর্বাশা। গোল গোল চোখে সে চেয়ে রইল জায়ানের বানে। মেয়েটাকে এভাবে তাকাতে দেখে হাসলো জায়ান। অতঃপর বলল, মা তো নেই এখানে, বাংলাদেশে, তাই মায়ের কাজটা এখন আমাকেই করতে হচ্ছে। স্বামী হয়ে বউকে বরণ করে ঘরে তুলছি। কতটা সৌভাগ্যবান পুরুষ আমি বলো তো। কথাটা বলে জায়ান হাসলো আবার। বরণ করতে শুরু করলো পূর্বাশাকে। কিঞ্চিত সময় নিয়ে বরণ করলো ছেলেটা পূর্বাশাকে। বরণ শেষে হাসি মুখেই জায়ান বলল, তোমার সংসারে তোমাকে স্বাগতম কৃষ্ণময়ী। এক হাতে বরণ ডালাটা নিয়ে অন্য হাত বাড়িয়ে পূর্বাশার ডান হাতটা আলতোভাবে ধরল জায়ান। খুব সাবধানে ঘরের ভেতরে প্রবেশ করালো তাকে। পূর্বাশা হা হয়ে দেখছে চারপাশটা। কি সুন্দর একটা ফ্ল্যাট, যেন স্বপ্নের মতো। পূর্বাশাকে হা করে চারদিক দেখতে দেখে জায়ান বলল, ফ্ল্যাট পরে দেখবে, আগে ফ্রেশ হয়ে এসো, যাও। পূর্বাশা ফ্রেশ হতে গেল। খানিক সময় নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো সে। জায়ানকে রুমে না দেখে রুম থেকে বেরিয়ে এলো মেয়েটা। সম্মুখের দিকে তাকাতেই যেন অবাক হলো সে। তার সম্মুখে টেবিলের ওপর খাবার সাজিয়ে বসে আছে জায়ান। এইটুকু সময় খাবার কোথায় পেল? বাইরে বেরিয়েছিল বলেও তো মনে হচ্ছে না। আর রান্না করাও এ সময়ের মধ্যে সম্ভব নয়। পূর্বাশা অবাক কণ্ঠে প্রশ্ন করল, খাবার কোথায় পেলেন? বাইরে থেকে অর্ডার করেছি। পূর্বাশা আর কিছু জিজ্ঞেস করলো না। বড় বড় দেশে বড় বড় সব কার্যকলাপ। নয়তো অর্ডার করলো আর এইটুকু সময়ের মধ্যে খাবার এসেও পড়ল। খেতে বসে পড়ল পূর্বাশা। এই মুহূর্তে ভীষণ খিদেও পেয়েছিল তার। সকালে বাসা থেকে বের হওয়ার আগে আপনজনদের ছেড়ে আসায় মন খারাপ হওয়ার কারণে খাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এখন খেতে বসেও বাঁধল আরেক বিপত্তি। একে তো এই নুডলস ফুডলসে বাঙালির খিদে মিটে না। ভাত ছাড়া অন্য কোনো খাবারে পেট ভরলেও তাদের মন ভরে না। তবুও পেটের টানে না হয় এই নুডলস দিয়েই চালিয়ে নিত। কিন্তু চপস্টিক, এটা আবার ধরে কিভাবে? আর এ দ্বারা খায়ও বা কিভাবে? হাতের আঙুলের ভাঁজে চপস্টিক পুড়ে বিরস মুখে তাকালো সে জায়ানের পানে। ছেলেটা কি সুন্দর চপস্টিক দ্বারা গপাগপ খেয়ে নিচ্ছে। জায়ান খেতে খেতেই তাকালো পূর্বাশার পানে। হয়তো বুঝলো মেয়েটার মনের কথা। পূর্বাশার হাত থেকে চপস্টিক দুটো টেনে নিল জায়ান। অতঃপর হাতের ভাঁজে একটা কাঁটা চামচ গলিয়ে দিল। স্বাভাবিক কণ্ঠেই বলল, আমার সম্মুখে তোমার কোনো ধরাবাঁধা নিয়ম মেনে খেতে হবে না বা চলতে হবে না। তুমি ঠিক যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে যে কোনো কাজ করো। পূর্বাশা স্বস্তি পেল। এই ছেলেটাকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। আগে যে ভাগ্যকে নিয়ে পূর্বাশার অভিযোগের অভাব ছিল না, এখন জায়ানকে পেয়ে সেই ভাগ্যের কাছেই যেন ঋণী হয়ে পড়ছে মেয়েটা। সত্যি জায়ানের মতো একজন পুরুষকে নিজের জীবনসঙ্গী রূপে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। ছেলেটা সর্বদা তাকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য, স্বাভাবিক থাকার জন্য কতটা করছে, তার জন্য কতটা ভাবছে। খাওয়া দাওয়া শেষে জায়ান উঠে দাঁড়ালো। খাবার প্লেট বাসন নিজেই ধুয়ে গুছিয়ে রেখে দিল। বলল, তুমি বিশ্রাম করো, আমি বাহির থেকে আসছি।
এটুকু বলেই বাসায় যে পোশাকে ছিল সে পোশাকেই বেরিয়ে গেল জায়ান। পূর্বাশায় এসে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল সে, কিন্তু না, ঘুম আসছে না। জায়ান কোথায় গেল হঠাৎ? দেশ থেকে ফিরেই কি এমন কাজ পড়ল তার? কিঞ্চিৎ সময় নিয়ে বিছানা এপাশ ওপাশ করল পূর্বাশা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। হাঁটা ধরল রান্নাঘরের দিকে। রাতের রান্নাটা বরং করে ফেলা যাক। রাতেও এই নুডলস ফুডলস খেয়ে কাটাতে পারবে না সে। রান্নাঘরের প্রতিটি তাক কৌটা খুঁজে খুঁজে দেখতে শুরু করলো। চাল ডাল মশলা ছাড়া তেমন কিছুই পেল না। ফ্রিজ খুলে কতগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল ছাড়া আর কোনো কিছু নজরে পড়ল না। পূর্বাশা ডাল চালে মিলিয়ে খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নিল। যেমন ভাবনা তেমন কাজ। চুলায় ডাল চালে মিলিয়ে বসিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো রান্না হওয়ার। তখনই দরজা খোলার শব্দ কর্ণে পৌঁছলো পূর্বাশার। হয়তো জায়ান এসেছে। রান্নাঘরে অপেক্ষা করা বাদ দিয়ে মেয়েটা এক দৌড়ে রান্নাঘরের বাইরে এলো। সত্যিই জায়ান এসেছে, তবে তার কোলে ছোট একটা বিড়াল ছানা স্থান করে নিয়েছে। পূর্বাশাকে দেখে জায়ান হাসলো, অতঃপর বলল, ওর নাম কোবরা, আজ থেকে তোমার সঙ্গী। পূর্বাশা বিড়াল ছানাটা দেখে প্রথমে খুশি হলেও পরবর্তীতে তার গায়ের রংটা খেয়াল করতেই চোখ জোড়া ছলছল করে উঠল। একদম কুচকুচে কালো রঙের বিড়াল ছানাটা। এই রঙের বিড়াল এনেছে কেন জায়ান? আরো কত রঙের সুন্দর সুন্দর বিড়াল রয়েছে তো। তবে কি তার গায়ের রঙকে নিয়ে বিদ্রুপ করার জন্য এই রঙের বিড়াল এনেছে জায়ান? নিশ্চয়ই তাই। সবার থেকে জায়ানকে পূর্বাশা আলাদা মনে করেছিল। ভেবেছিল জায়ান হয়তো তার গায়ের রং নিয়ে বিদ্রুপ করবে না কখনো। তার গায়ের রং কখনো প্রভাব ফেলতে পারবে না তার উপর। কিন্তু সে ভুল ছিল। এই লোকটাও সবার মতো। পূর্বাশা বিড়ালটাকে নিয়ে কোনো উৎসাহ দেখালো না। চুপচাপ কিছু না বলে চলে গেল আবার রান্নাঘরের দিকে। পূর্বাশার হঠাৎ এমন ব্যবহারে জায়ান ভ্রু কুচকালো। সেও গেল মেয়েটার পিছু পিছু। রান্নাঘরে গিয়ে অবাক হলো সে। পূর্বাশা রান্না করছে কেন? তখনকার খাবারে পেট ভরেনি নাকি? কিছুটা ব্যস্ত কণ্ঠেই জায়ান শুধালো, এ কি কৃষ্ণময়ী, তুমি রান্না করছো কেন? তখনকার খাবারে পেট ভরেনি তোমার? তাহলে আমাকে বলতে, আমি আরো অর্ডার করতাম। শুধু শুধু কষ্ট করে রান্না করার কি দরকার ছিল? পূর্বাশা তাকালো না জায়ানের পানে। চুলায় বসানো পাতিলের ঢাকনা সরিয়ে খিচুড়ির অবস্থা পর্যবেক্ষণ করতে করতে বলল, ওসব বিদেশি খাবারে আমাদের বাঙালিদের পেট ভরলেও মন ভরে না, তাই রান্না বসিয়েছি। জায়ান এগিয়ে গিয়ে দাঁড়ালো পূর্বাশার পাশে। কিছুটা অস্থির কণ্ঠেই বলল, কিন্তু তুমি রান্না করতে পারবে তো? কষ্ট হবে না তোমার? না। জায়ান বুঝলো পূর্বাশার বিষয়টা, তাই সে আর কোনো কথা বাড়ালো না। একটু হেসে নিজের কোলের বিড়াল ছানাটাকে এগিয়ে দিল পূর্বাশার পানে। অতঃপর বলল, ওকে কোলে নিবে না কৃষ্ণময়ী? পূর্বাশা মুখ ঘুরিয়ে দিল। থমথমে কণ্ঠে উত্তর দিল, না। জায়ানের ওষ্ঠ থেকে হাসি উধাও হলো। একবার বিড়াল ছানাটার পানে তাকিয়েও মলিন মুখে সে বলল, ও তোমার কোলে যেতে চাইছে কৃষ্ণময়ী। দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তোমার পানে। পূর্বাশার হৃদয়ে গলল না তবুও। সে ফিরেও তাকালো না বিড়াল ছানাটার দিকে। চোখের কোল ঘেঁষে অশ্রু কণার আবির্ভাব মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। শীতল কণ্ঠে বলল, তোমার গায়ের রঙকে বিদ্রুপ করার জন্য আমি কালো বিড়াল আনিনি কৃষ্ণময়ী। আমি চাইলেই হয়তো ধবধবে শুভ্র বর্ণা বিড়াল আনতে পারতাম তোমার সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু সেই বিড়াল ঠিক যতবার তোমার সম্মুখ থেকে ঘোরাঘুরি করতো ততবারই হয়তো তোমার ভিতরকার কমতিটা তোমার চোখে পড়তো, মন খারাপ হতো। তাই এই কৃষ্ণবর্ণা বিড়ালটা এনেছি, যার সাথে খেলাধুলা দুষ্টুমি সর্বদা তোমাকে প্রফুল্ল রাখবে, তোমার ভিতরকার কমতিগুলোকে তোমার শক্তিরূপে তৈরি করতে সহায়তা করবে। এটুকু বলে থামলো জায়ান। আবার বলল, নাকি ও কৃষ্ণবর্ণা বলে তুমি ওকে গ্রহণ করতে অস্বীকার করছো? আচ্ছা, তবে আমরা চলে যাচ্ছি। কথাগুলো শেষ করেই জায়ান কোবরাকে নিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পারল না। তাকে পিছু ডাকলো পূর্বাশা। নরম কণ্ঠে বলল, ওকে আমার কাছে দিন। জায়ানের চোখ মুখ উজ্জ্বল হলো। ঠোঁট প্রশস্ত করে হেসে কোবরা অর্থাৎ বিড়াল ছানাটিকে এগিয়ে দিল পূর্বাশার কোলে। পূর্বাশা সানন্দে কোলে নিল কোবরাকে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাতের আধার ঘনিয়েছে। ব্যস্ত শহরটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। পূর্বাশা কোবরাকে নিয়ে শুয়ে পড়েছে বিছানায়। এক পাশে পূর্বাশা, মাঝখানে কোবরা, আর অন্য পাশে জায়গা রেখেছে জায়ানের জন্য। জায়ান নিজের কাজ সেরে বের হলো ওয়াশরুম থেকে। বিছানার দিকে তাকাতেই দৃষ্টি তীক্ষ্ণ হলো তার।
ধপধপ পা ফেলে গিয়ে উঠল সে বিছানার উপরে। কোবরাকে সরিয়ে অন্য পাশে দিয়ে তার স্থানে শুয়ে পড়ল নিজে। পূর্বাশা হচকচালো, দ্রুত উঠে বসল বিছানায়। জায়ানের পানে তাকিয়ে বলল, এ কি, আপনি ওকে ওপাশে সরিয়ে দিলেন কেন? জায়ান পূর্বাশার হাত টেনে নিজের পাশে শুইয়ে দিল। অতঃপর কঠিন কণ্ঠে বলল, আমি যখন বাসায় থাকবো না তখন তোমার সঙ্গ দিতে ওকে এনেছি। রাতেও সতীন হয়ে আমার বিছানা দখল করতে নয়। পূর্বাশা বোকা বনে গেল। একটা বিড়াল কিভাবে একজন মানুষের সতীন হয়? লোকটার মাথা টাথা গেছে নাকি? পূর্বাশার চোখ ছোট করে তাকালো জায়ানের পানে, অতঃপর প্রশ্ন করল, মানে? জায়ান হুট করেই কোমর পেঁচিয়ে ধরল পূর্বাশার। কোমরে আলতো চাপ দিয়ে নিজের বক্ষের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে। মৃদু কণ্ঠে বলল, এত মানে বোঝার বয়স হয়নি তোমার, আগে বড় হও তারপর বুঝবে। জায়ানের এমন স্পর্শে যেন কেঁপে উঠল পূর্বাশা। সম্পূর্ণ শরীরে বিদ্যুৎ খেলে গেল মুহূর্তেই। শীতল এক রক্তস্রোত বয়ে যেতে শুরু করলো তার শির দ্বারা বেয়ে। তীব্র অস্বস্তি বোধে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। বুকের মধ্যে কেমন তবলা বাজাচ্ছে অনবরত। নিজের জায়ানের বাহু বন্ধন থেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করলো পূর্বাশা। বিরক্ত হলো জায়ান। বিরক্তিতে ভ্রুদ্বয় কুঞ্চিত করে শুধালো, সমস্যা কি, এভাবে মোড়ামুড়ি করছো কেন? আমতা আমতা শুরু করলো পূর্বাশা। ইতস্তত করে বলল, ছাড়ুন আমাকে, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। হোক, ঘুমাবো আমি, ঘুম পেয়েছে। জায়ান ভাবলেশহীনভাবে উত্তর দিল, তো ঘুমাও না, কে বারণ করেছে? ছাড়ুন আগে, নয়তো ঘুমাবো কিভাবে? জায়ান ছাড়ল না তবুও, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল পূর্বাশাকে। অতঃপর মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এখন থেকে এভাবেই ঘুমানোর অভ্যাস করে নাও কৃষ্ণময়ী, কারণ আমি রোজ তোমাকে নিজ বক্ষে জড়িয়ে এভাবেই ঘুমাবো, বুঝেছ? কথাটা শেষ করেই চোখ বন্ধ করল জায়ান। পূর্বাশা বলতে চাইল আরো কিছু, কিন্তু বলতে দিল না জায়ান। মেয়েটা একটু নড়ে উঠতেই চোখ বন্ধ অবস্থাতেই মৃদুস্বরে ধমকে উঠল ছেলেটা। ধমকের সুরে বলল, ঘুমাও এখন। আর কিছু বলার বা নড়াচড়ার সাহস পেল না পূর্বাশা। চুপচাপ বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল জায়ানের বক্ষ জুড়ে। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।